অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছে তিয়া বর্ণকে, কিন্তু বর্ণ ফোন ধরছে না। অনেকবার দেওয়ার পর ফোন রিসিভ করলো। তোমাকে না কতবার বললাম আমায় ফোন দিবে না? শুনতে পাও না? কেন ফোন দিয়েছো? এভাবে বলছো কেন? তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল তাই। আমার খুব ঘুম পেয়েছে, আর অনেক রাতও হয়েছে, তুমিও ঘুমিয়ে পড়ো। আর একটু কথা বলো না, এমন করছো কেন? তো কি করব তুমি বলো? তুমি জানো তোমার সাথে কথা বলার পর নিজেকে ঠিক রাখতে পারি না। আর না তুমি পারো, সেই তো কথা বলার পর কষ্ট ছাড়া আর কিছুই পাও না। তো কেন ফোন করো বলো তো? কি করব আমি? পাগল হয়ে যাই, নিঃশ্বাস আটকে যায়, নিজেকে ধরে রাখতে পারি না, তাই তো ফোন করি। প্লিজ তিয়া, এরকম আর করো না, বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আমি পারবো না তোমার সাথে কথা না বলে থাকতে, তোমাকে না দেখে থাকতে। প্লিজ, এতটা নিষ্ঠুর হয়েও না। তুমি কি মনে করো ভালো শুধু তুমি একাই বেসেছো? আমি বাসিনি। কিন্তু কি করব বলো? তুমি আমার ভাগ্যে নেই, তাই এটা মেনে নেওয়ার চেষ্টা করছি। আমি অনেক চেষ্টা করেছি, তোমার নাম্বার, ছবি সব ডিলিট করে ফেলেছি, তবুও ভুলতে পারছি না। বারবার ইচ্ছে করে তোমায় ফোন দিতে, একটু দেখতে, একটু কথা বলতে। আমি জানি তিয়া, সব বুঝি, বাট আমাদের কিছুই করার নেই, এটাই মেনে নিতে হবে। আমি আর পারছি না। আমাদের বাবারা আমাদের কষ্টটা কেন দেখে না, কেন বোঝে না আমাদের? প্লিজ কান্না বন্ধ করো। তুমি জানো আমি তোমার কান্না সহ্য করতে পারি না, এই কারণেই বলি ফোন না দিতে। কথা বললে আরো বেশি কষ্ট পাবে। কাল দেখা করতে পারবে? অনেক দিন ধরে তোমায় দেখি না। আমি জানি তুমি লুকিয়ে আমায় দেখে যাও, সামনে আসো না। তুমি কি করে বুঝলে? তুমি আশেপাশে থাকলেই আমি বুঝতে পারি, তখন নিজেকে আরো পাগল পাগল লাগে। বর্ণ আর কিছু বলল না। কি বলবে? ও তো থাকতে পারে না না দেখে, তাই তো সুযোগ পেলে লুকিয়ে একটু দেখে আসে। বর্ণ চুপ থাকা দেখে তিয়া আবার বলল, একটা গান শোনাবে? অনেকদিন হলো তুমি গান শোনাও না। ফোনে? প্লিজ। কাল দেখা হলে শোনাবো। তুমি আসবে? হুম। কোথায় দেখা করব? তুমি আমার অফিসের সামনে চলে এসো বিকেল 4টায়, তারপর ঠিক করা যাবে কোথায় যাব। ওকে। এখন ঘুমাও। ওকে, গুড নাইট। গুড নাইট। ফোন রেখে তিয়া আবার কান্নায় চলে এলো। তবে এই কান্না কষ্টের না, আনন্দের। আজ 2 মাস পর দেখবে তিয়া বর্ণকে। চোখ দুটো তো সবসময় বর্ণকেই খুঁজে দেখার জন্য। বর্ণর সাথে দেখা করার এক্সাইটমেন্টে ও ঘুম উধাও হয়ে গেছে। পরের দিন 4টার আগেই চলে গেল তিয়া বর্ণর অফিসের সামনে। 4টা 10-এ বর্ণ বেরুলো। বর্ণকে দেখেই তিয়ার চোখে জল চলে এলো। মনে হচ্ছে অনেক বছর ধরে দেখে না। বর্ণ আসতেই তিয়া গিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। বর্ণ বলল, কি করছো কি? মানুষ দেখছে তো। দেখো, তাতে আমার কি? এখান থেকে চলো আগে, আমি গাড়ি নিয়ে আসছি। আচ্ছা। বর্ণ গাড়ি নিয়ে এলো। তিয়া গাড়িতে উঠলো। তিয়া বলল, এমন জায়গায় নিয়ে চলো যেখানে কেউ নেই। তুমি কত সময় থাকতে পারবে? 8টা পর্যন্ত। তারপর বাসায় না ফিরলে আমাকে আবার খোঁজা শুরু করে দেবে। ওকে। বর্ণ লেকের পাশে একটা নদীর ধারে নিয়ে গেল। গাড়ি থেকে নেমে দুজনই নদীর পাশে বসলো। তিয়ার ইচ্ছে করলো বর্ণর কোলে মাথা রাখতে, বাট তা করতে পারলো না। কিছুক্ষণ দুজনই চুপ থাকার পর তিয়া বলল, তোমার আমাকে গান শোনানোর কথা মনে আছে? হুম। কি গান শুনবে বলো? তোমার পছন্দের একটাই গাও। বর্ণ গান গাওয়া শুরু করলো। তুমি আসবে বলেই বসন্ত এসে ফিরিয়েছে চৌকাঠ, তুমি আসবে বলেই শিশিরে শিশিরে ভরে গেছে মাঠঘাট, মনের জানালা খুলেছে পাল্লা, আলো মন একাকার, যেন হাজারো স্বপ্ন ভুলে অযত্ন রামধনু পারাপার। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই কড়িকাঠ গুণে বাদল বেলার ঘুম, তুমি আসবে বলেই হঠাৎ আনন্দে দুপুরটা নির্ঝুম, তবুও ভাবনা মেলেছে পাখনা সংশয়ে হাওয়ায়, বৃষ্টি ধারায় ঝাপসা তারায়, সুখের সান্ত্বনায়, তুমি আসবে বলেই। গান গাওয়ার সময় বর্ণ নদীর দিকে তাকিয়েছিল আর তিয়া বর্ণ দিকে। বর্ণ জানে তিয়া ওর দিকেই তাকিয়ে থাকবে, তাই ও তাকায়নি। গান শেষ করে দুজনেই কিছুক্ষণ চুপ থাকলো। নীরবতা ভেঙে
তিয়া বলল। আগে থেকে অনেক শুকিয়ে গেছো। তুমি নিজেকে দেখো, চোখের নিচে কালি কেন? খাওয়া দাওয়া ঘুম ঠিক মতো করো না? ঘুমাও না রাতে? তিয়া চুপ থাকে। অনেক কান্না পাচ্ছে। কেন বর্ণ ওকে এসব জিজ্ঞেস করছে? বর্ণ জানে না ওর কথা ভেবেই রাতে ঘুম হয় না, খাবার গলা দিয়ে নামে না। ও যে থাকতে পারে না বর্ণকে ছাড়া। তিয়ার চুপ থাকা দেখে বর্ণ আবার জিজ্ঞেস করলো, খেয়ে এসেছো? কি বলবে এখন? যদি খেয়ে আসেনি বলে তাহলে অনেক বকা খেতে হবে। বর্ণর সাথে দেখা করার এক্সাইটমেন্টে ও খাওয়ার কথাই ভুলে গেছে। আমি খেয়ে ফেলেছি। তা বুঝতেই পারছি, চলো। কোথায় যাব? আর একটু থাকি না। বর্ণ আর কিছু না বলে টিয়াকে কোলে তুলে নিল। টিয়া বর্ণর দিকে তাকিয়ে রইল। কতদিন পর বর্ণর কোলে উঠেছে। ও ওর মাথাটা বর্ণর বুকে রাখলো, হার্টবিট শোনার জন্য। কতদিন পর শুনবে বর্ণর হার্টবিট? সে আগের মতোই ফাস্ট চলছে। টিয়াকে গাড়িতে বসিয়ে বর্ণ গাড়ি একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। এটা দেখে টিয়া জিজ্ঞেস করলো, এখানে কেন নিয়ে এসেছো? আমি তো বললাম খেয়ে এসেছি। আমার খিদা লেগেছে, আমি খাওয়ার জন্য আসছি। ও হেঁটে যাবে না, আবার কোলে নিতে হবে? নাও। সত্যি নিয়ে নেব? আমার কিন্তু একদমই লজ্জা নেই, তা তুমি জানো। টিয়া তাড়াতাড়ি নেমে গেল গাড়ি থেকে। সত্যি যদি কোলে তুলে নেয় এত মানুষের সামনে। টিয়া ধরফরিয়ে নামা দেখে বর্ণ হেসে দিল। টিয়া বলল, চলো। বর্ণ বিরিয়ানি অর্ডার করলো। কিছুক্ষণ পর ওইটার বিরিয়ানি দিয়ে গেল। বর্ণ খাওয়া শুরু করলো, কিন্তু টিয়া না খেয়ে বর্ণর দিকে তাকিয়ে আছে। তা দেখে বর্ণ বলল, কি হলো? আমাকে দেখলে পেট ভরবে না? খাও। তোমাকে দেখলেই আমার পেট ভরে যায়। তুমি খাবে কি না বলো? তুমি খাইয়ে দাও। বর্ণ আর কথা বাড়ালো না, নিজের খাওয়া বাদ দিয়ে টিয়াকে খাওয়াতে শুরু করলো। আর টিয়া বর্ণর দিকে তাকিয়ে আছে। খাওয়া শেষে বিল মিটিয়ে বেরিয়ে এলো বাইরে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6:30 বাজে। এখন কি করবে? বাসায় পৌঁছে দেব? 8টার আগে আমি কোনোভাবেই বাসায় যাব না, আর তোমাকেও যেতে দেব না। তো এখন কি করবে? অন্য কোথাও নিয়ে চলো। টিয়ার কথা মতো বর্ণ গাড়ি নিয়ে গেল একটা পার্কে। এ সময় পার্কে মানুষ খুব কম থাকে, আর এখান থেকে টিয়ার বাসাও বেশি দূরে নয়, তাই এখানে নিয়ে আসলো। গাড়ি থেকে নেমে তারা একটা বেঞ্চে বসলো। টিয়া বর্ণর হাত ধরে বলল, ছেলেরা অনেক স্ট্রং থাকতে পারে, যে কোনো কষ্ট সহ্য করতে পারে, তাই না? মানে? তুমি নিজের কষ্টটা যেভাবে লুকিয়ে রাখো, নিজেকে স্ট্রং রাখো, তা আমি পারি না। তাই তো বারবার ফোন দেই তোমার বারণ সত্ত্বেও। কিন্তু তুমি কেন এমন করো? টিয়া, আমি বাইরে থেকে যতই স্ট্রং থাকি না কেন, ভেতরে তুমি তোমার বাবা মাকে ছেড়ে চলে আসতে পারবে? পারলে তো অনেক আগেই চলে আসতাম। তুমি জানো তা আমি পারবো না। তারা আমায় জন্ম দিয়েছেন, এইভাবে ছেড়ে চলে আসবো কি করে? আমরা আরো বুঝবার চেষ্টা করব, কিন্তু প্লিজ তুমি কথা বলা বন্ধ করো না। কথা বলে কি হবে? ফিউচার নিয়ে ভেবেছো? আমার বাবা মা, তোমার বাবা, কেউ কোনোদিনও মনে হয় না আমাদের একসাথে মেনে নেবেন। কম চেষ্টা তো করিনি, আর কি চেষ্টা করব? তারা তাদের শত্রুতা নিয়ে বসে আছেন। আজ হোক বা কাল তোমারও বিয়ে হবে, আমারও বিয়ে হবে, হয়তো অন্য কারোর সাথে। আমি চাই না বিয়ে করতে, কিন্তু বাবা মা ওদের জন্যই করতে হবে। আমি একমাত্র ছেলে তাদের, তখন সবকিছু মেনে নিতে অনেক কষ্ট হবে। তাই আমি অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের কথা বলা, দেখা করা বন্ধ। বর্ণর বিয়ের কথা শুনতে টিয়ার চোখে জল ভরে গেল। বর্ণ এতক্ষণ অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছিল। টিয়ার দিকে তাকিয়ে দেখে ও কাঁদছে। তা দেখে বর্ণ বলল, এই পাগলি, কাঁদছো কেন? টিয়াকে জড়িয়ে ধরল বর্ণ। টিয়ার চোখে জল যে সহ্য করতে পারে না, বর্ণকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। বর্ণ বলল, কি হলো এমন ভাবে কাঁদছো যেন আমি মরে গিয়েছি? চুপ, একদম আজে বাজে কথা বলবে না। তোমাকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। প্লিজ বিয়ের কথা বলো না। আমি মরে গেলে যাকে... টিয়ার মুখে হাত দিয়ে, এখন তুমি কি বলছো? আমি বললে আজে বাজে, আর তুমি বললে? কি করব বলো? যখনই ভাবি তুমি অন্য কাউকে বিয়ে করবে, আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ এমনটা করো না। করবো না? আমার ইচ্ছে থাকলে তো অনেক আগেই করে ফেলতাম। এখন কান্না বন্ধ করো আর চলো বাসায়। না, যাব না। আমি এখানেই।
তোমার কাছে থাকবো। তোমার বাবা ভাই এসে আমাকে বলবে আমি তাদের মেয়েকে তুলে নিয়ে এসেছি, জেলে দেবে আমাকে। তোমার জন্য জেলে যেতে পারবো না। অবশ্যই পারবো, তুমি যেখানে বলবে সেখানে যেতে পারবো, কিন্তু এখন এখান থেকে ওঠা উচিত। ভালো লাগছে না, এইখানে থাকতেই ভালো লাগছে। তোমার যাওয়ার টাইমও হয়ে গেছে, তো পরে সবাই খুঁজতে বের হয়ে যাবে। তোমার সাথে থাকতে সময় কখন চলে যায় বুঝতেই পারি না। তাই এখন চলো। ওকে, তবে হেঁটে আমাকে বাসায় পৌঁছে দিতে হবে, গাড়ি? পরে এসে নিয়ে যাবে। আচ্ছা চলো। তিয়া বন্যর হাত জড়িয়ে ধরে ঘাড়ে মাথা রেখে হাঁটছে আর কথা বলছে। হঠাৎ সামনে তাকিয়ে দেখে তুষার রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। তা দেখে তিয়া বন্যর হাত ছেড়ে দিয়ে বলল, ভাইয়া, এখন কি করব? এখন তো বাবাকে বানিয়ে বানিয়ে আরো কত কিছু বলবে। বলুক, তুমি নিশ্চিন্তে যাও, ভয় পেও না। বাসায় কি হয় তা ফোনে জানিও। আচ্ছা, তুমিও সাবধানে যাবে। তিয়া আস্তে আস্তে হেঁটে চলে যায়। তুষারও বন্যর দিকে একবার রাগের চোখে তাকিয়ে তিয়ার পেছন পেছন বাসায় ঢুকে গেল। বন্য টেনশনে পড়ে যায়, মনে মনে ভাবে, আমার জন্য আবার ওকে কথা শুনতে হবে, এই জন্য দেখা করতে কথা বলতে বারণ করি। কিন্তু আমার কথা শুনলে তো আমার তো ইচ্ছে করে ওর সাথে কথা বলতে, সারাক্ষণ এই বুকে আগলে রাখতে, কিন্তু আমি নিরুপায়, পারবো না ওকে আমার কাছে রাখতে। তিয়া বাসায় ঢুকতেই রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ও জানে এখন তুষার ওর বাবার কান ভাঙাবে আর ওর বাবা ওর কাছে আসবে। যা ভাবছে তাই হলো। তিয়া শুনতে পাচ্ছে ওর বাবা বলছে, এই ছোট লোকের বাচ্চার কাছে তুই আবার গিয়েছিস? তোকে ভুলিয়ে আবার নিয়ে গেছে তাই না? ওকে আমি ছাড়বো না। ওর সাহস কী করে হয় আমার মেয়ের দিকে আবার হাত বাড়ানোর? এই হাত আমি কেটে ফেলবো। আরো নানা রকম কথা বলে বন্য আর ওর বাবাকে গালাগাল করছেন তিয়ার বাবা। এসব শুনে তিয়ার কান্না চলে এলো। নিজেকে মারতে ইচ্ছে করছে। বন্য তো এখানে কোনো দোষ নেই, ওই তো দেখা করার জন্য পাগল হয়ে গিয়েছিল। তাহলে কেন বন্যকে এত কথা বলছেন? তিয়া মনে মনে ভাবলো। আগের দিনগুলোই অনেক ভালো ছিল, কেন এত জলদি সেই দিনগুলো চলে গেল? কত ভালোই তো ছিল বর্ণ আর ওর ভালোবাসা নিয়ে, কেন এত জলদি বর্ণর থেকে ওকে দূরে সরিয়ে দেওয়া হলো? তিয়া সেই দিনের কথা ভাবতে লাগলো। ওদের দেখা হওয়া, কথা বলা। তখন বন্য তিয়া আলাদা বাড়ি থাকতো আর এখনো থাকে। বাসাটা দূরত্ব অনেক। তিয়া বনানী আর বন্য গুলশান। তখন ওরা কখনো সরাসরি কথা বলেনি, নামটাও জানতো না একে অপরের। শুধু মাঝে মাঝে রাস্তায় দেখা হতো, কখনো ভালোভাবে তাকাতো না পর্যন্ত একে অপরের দিকে। বন্য মেয়েদের সাথে কথা বলতে তেমন পছন্দ করতো না। সাজে কি ওদের প্রথম কথা বলা, ভালো লাগা, তারপর আস্তে আস্তে ভালোবাসা। তিয়া কখনো ভাবতে পারেনি কাউকে সে এতটা ভালোবেসে ফেলবে আর কেউ ওকে এতটা ভালোবাসবে। আরও এটাও ভাবতে পারেনি যে মানুষটার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখেছে তার থেকে এত জলদি দূরে সরে যেতে হবে। বন্য ফোন দিচ্ছে কি হয়েছে বাসায় তা জানার জন্য, কিন্তু সেদিকে তিয়ার হুঁশ নেই। ও কাঁদছে আর অতীতে ডুব দিয়েছে 4 বছর আগে। তখন বন্য অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছে আর তিয়া ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কিছু মাস পর এসএসসি পরীক্ষা, তাই কলেজ থেকে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়। রিসার্চ স্টুডেন্ট এর ইচ্ছে সাজেক যাওয়ার প্ল্যান করে। সাজেক তিয়ার স্বপ্নের জায়গা ছিল, তাই বাসায় গিয়ে বাবাকে রাজি করে যাওয়ার পারমিশন দেওয়ার জন্য। তুষার রাজি ছিল না, তবু বোনের ইচ্ছের জন্য রাজি হয়ে যায়। তারপর বাবাকে রাজি করে। 2 দিনের ট্রিপ। আজ রাতে রওনা দিবে, কাল ভোরে খাগড়াছড়ি পৌঁছাবে। সেখান থেকে দীঘি নালা যাবে 10টার ভেতরে। তারপর সাজেক সেখানে গিয়ে কিছু জায়গা ঘুরে দেখবে, পরের দিন বাকি জায়গা ঘুরবে, তারপর খাগড়াছড়ি ফিরে সেখানে কিছু জায়গা দেখবে, রাতে রওনা দেবে, ভোরে ঢাকা ব্যাক করবে। তিয়ার বেস্ট ফ্রেন্ড সাইরাও যাবে। যাওয়ার আগের দিন রাত 10টার আগেই তিয়া রেডি হয়ে চলে যায় কলেজে। তুষার এগিয়ে দিয়ে যায়। তিয়া গিয়ে দেখে সাইরা দাঁড়িয়ে আছে। তিয়া সাইরার কাছে গিয়ে বলে, এখানে দাঁড়িয়ে কি করছিস? তোর জন্যই ওয়েট করছিলাম। চল, এখনই বাস ছেড়ে দেবে। রাত 10টায় বাস ছেড়ে দেয়। সেখান থেকে বাসে করে খাগড়াছড়ি যায়।
খাগড়াছড়ি শহরে 6:30টায় পৌঁছায়। FNF নামে একটা হোটেলে যাই হালকা নাস্তা করার জন্য। রেস্টুরেন্টটা অনেক বড়, হাত মুখ ধোয়ার জন্য প্রচুর জায়গা আছে। সবে ফ্রেশ হয়ে খেয়ে দীঘি নালা যাওয়ার জন্য যাত্রা শুরু করে। 10টার সময় এসকর্ট যাই। এটা মিস করলে তাদের আর সাজেক ভ্রমণ হবে না। দীঘি নালা গিয়ে এসকর্টে করে 2 ঘন্টা পথ অতিক্রম করে সবে সাজেক পৌঁছায়। আলো রিসোর্ট নামে একটা রিসোর্টে ওঠে। তিয়া বারান্দায় গিয়ে রিসোর্টের চারপাশ মন ভরে দেখছে। সাইরা তিয়ার পাশে এসে বলে, কেমন লাগছে? দেখ জায়গাটা কত সুন্দর, মন ভরে গেল। দুহাত দুদিকে নিয়ে তিয়া পরিবেশটা উপভোগ করছে। সাইরা বলল, এখন চল, সবাই লাঞ্চ করতে যাবে, পরে আমাদের রেখেই চলে যাবে। ওকে চল। মন্টানা নামক একটা হোটেলে তারা লাঞ্চ করতে যায়। হাঁসের মাংস, শুটকি ভর্তা, ডাল, আলু ভর্তা, সবজি আর ভাত এগুলো ছিল খাবারের আইটেম। ব্যাম্বো চিকেনও ছিল সাথে। খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে ঘুরতে বের হলো সবাই। চারিদিকে রিসোর্ট, কটেজ, টিন সেটের অসংখ্য বাড়ি, কটেজের রাস্তা, গাছপালা সব মিলিয়ে জায়গাটা জাস্ট ওয়াও। তারা ঘুরতে ঘুরতে অর্ধ তৈরি করা একটা কটেজে যায়, যা তৈরি করতে এখনো কিছুটা বাকি। সেখান থেকে দাঁড়িয়ে চারপাশ দেখতে আরো অপূর্ব লাগছে। ছোটখাটো পাহাড়, সব দিকে গাছপালা, এই জায়গাটা অসাধারণ। তিয়া ছবি তুলতে অনেক পছন্দ করে, নিজের না প্রকৃতির। কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে ছবি তোলার কথাই ভুলে গেছে। সাইরা তিয়ার পাশে এসে বলে, কি রে, তুই তো ছবি তুলতে অনেক ভালোবাসিস, এখনো একটা ছবিও তুললি না কেন? এই অপূর্ব দৃশ্য দেখে মাথা হ্যাং হয়ে গেছে, অন্য কিছুর কথা মাথায় আসছে না। যা বলেছিস, সত্যিই অসাধারণ। না আসলে কত কিছু মিস করে যেতাম। সেখান থেকে বেরিয়ে যায় তারা সাজেক বিলাস। এত রোদ, এর মাঝে হঠাৎ চলে আসে বৃষ্টি। সবে একটি দোকানে আশ্রয় নেয়। তিয়া সাইরার হাত ধরে দৌড়ে নিয়ে যায় বৃষ্টিতে ভেজার জন্য। সাইরা বলল, আমি ভিজবো না, আমাকে ছাড়। সাজেক এসে বৃষ্টিতে ভিজবো না, এটা হতেই পারে না। কোনো কথা না বলে এটা উপভোগ কর। বৃষ্টিতে অনেকক্ষণ ভিজে সবে রিসোর্টে ফিরে গেল। কিছুক্ষণ বিশ্রাম করে আবার বেরিয়ে পড়ল সাজেক স্টোন গার্ডেন দেখতে। সাজেকে আর্মি কিছু বানানো স্পট আছে, যেখানে 20 টাকার টিকিট করে ঢুকতে হয়। তার মধ্যে একটি হলো স্টোন গার্ডেন। এখানে রয়েছে ছোট বড় অনেক পাথর আর নিচে ঘাস। এখানে মানুষ বসে বিকেলটা উপভোগ করে। ভিতরে ঢুকে তারা দুটো ছেলেকে দেখে তিয়া অবাক হয়, কারণ ওদের আগেও দেখেছে, কলেজ থেকে আসার সময় প্রায় দেখে, বাট চিনে না, নামও জানে না। তাই তিয়া ওদের দিকে নজর না দিয়ে প্রকৃতির দৃশ্য অনুভব করতে শুরু করলো। হঠাৎ তিয়া পিছনে তাকিয়ে দেখলো দুটো ছেলের মাঝে একটি ছেলে এইদিকেই আসছে। ছেলেটি সাইরার কাছে এসে বলল, আপনাদের কোথাও দেখেছি মনে হচ্ছে। কোথা থেকে এসেছেন? আমরা ঢাকা থেকে আসছি। তোমরা বনানী থাকো? হুম। ও, আমিও তো বনানী থাকি, সেই জন্যই চেনা চেনা লাগছে। তাই এখানে? কলেজ থেকে পিকনিকে এসেছি। ও, কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। আপনি? ও, আমি মাস্টার্স। তোমার নাম কি? সাইরা। আপনার? আর এখানে? আয়ান। আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছি। এভাবে আয়নার সাইরা কিছুক্ষণ কথা বলল। সন্ধ্যা হয়ে আসছে, তাই সবাই আবার রিসোর্টে ফিরে গেল। পরদিন সকাল 5টায় সবে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। হেলিপ্যাড এর উপর দাঁড়িয়ে আছে সবাই সূর্যোদয় দেখার জন্য। সে এক অপূর্ব দৃশ্য, চারিদিকে মেঘ, চোখ ফেরানো যাচ্ছে না। সূর্যোদয় দেখার পর তারা রওনা দেয় কংলাক পাড়া যাওয়ার উদ্দেশ্যে। কাঁচা রাস্তা, চারিদিকে জঙ্গলের মতো গাছপালাই ভরা। তিয়া ক্যামেরা নিয়ে ছবি তুলছে আর আস্তে আস্তে হাঁটছে। কাঁচা রাস্তা হওয়ার কারণে মাঝে মাঝে অনেক গর্ত আর ফাটা জায়গা রয়েছে। তিয়া ছবি তোলায় আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এতটাই মগ্ন ছিল যে ও লক্ষ্য করেনি সামনে গর্ত। সবে অনেকটা এগিয়ে গেছে, সাইরাও ওদের সাথেই আছে, তিয়াকে দেখেনি। হঠাৎ তিয়া হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই কেউ একজন ধরে ফেলে। তিয়া হাত থেকে ক্যামেরাটা পড়ে যায়। তিয়ার সাথে সাথে চোখ বন্ধ করে নেয়।
ও ভেবেছিল নিচে পড়ে গেছে, কিন্তু ও তাকিয়ে দেখে একটা ছেলে ওকে ধরে রেখেছে। ছেলেটি বলে, দেখে চলতে পারেন না? এখনই পাটা ভাঙতো। সরি অ্যান্ড থ্যাঙ্কস। ইটস ওকে। টিয়া ভালো করে তাকিয়ে দেখে কালকের ওই ছেলেটাই, আর ওর ফ্রেন্ডই সাইরার সাথে কথা বলছিল। টিয়ার সামনে তাকিয়ে দেখে ওর সাথে কাউকে দেখা যাচ্ছে না, সবে উপরে উঠে গেছে। নিচ থেকে ক্যামেরাটা তুলে টিয়া ছেলেটাকে বলল, আমি যাই, সবাই আমাকে রেখে চলে গেছে। এখন না গেলে যদি সবাইকে হারিয়ে ফেলি। এখনই জলদি হাঁটতে গিয়ে আবার হোঁচট খেয়ে পড়বেন। আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি আপনার ফ্রেন্ডদের কাছে পৌঁছে দিতে। আপনার সাথে আর একজন ছিল না? কাল দেখেছিলাম স্টোন গার্ডেনে। ও আয়ান, ও আসছে। ও আচ্ছা, তাহলে আসুন। তারপর দুজন চুপচাপ একটু দূরত্ব বজায় রেখে হাঁটছে। পাহাড়ের কাছে এসে টিয়া দাঁড়িয়ে যায়। কোনো সাপোর্ট ছাড়া উঠলে তো ও পড়ে যাবে। যাবে কিভাবে? ওদিকে ছেলেটা পিছনে না থেকে অনেকটা চলে গেছে। হঠাৎ ছেলেটি দাঁড়িয়ে যায় আর পিছনে তাকাই। টিয়া দাঁড়িয়ে আছে দেখে আবার নিচে নেমে টিয়াকে বলল, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আমি একা কিভাবে উঠবো যদি পড়ে যাই? ছেলেটি কিছুক্ষণ কি একটা ভাবলো, তারপর বলল, আপনি চাইলে আমার হাত ধরে উপরে উঠতে পারেন। ছেলেটির কথা শুনে টিয়া চোখ বড় বড় করে তাকায়। একটা অচেনা ছেলের হাত কিভাবে ধরবে? যতই ওর শহরেরও অচেনা তো। টিয়ার কোনো রিয়াকশন না দেখে ছেলেটি আবার বলল, দেখুন, এভাবে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, উপরে উঠতে হবে। আর এখানে কোনো শক্ত লাঠিও নেই যে তার সাপোর্টে উঠবেন। বেশি লেট করলে কিছুই দেখার সুযোগও পাবেন না। টিয়া আর কিছু না ভেবে ছেলেটার হাত ধরে ফেল। তারপর উপরে উঠতে শুরু করলো। উপরে উঠতে উঠতে টিয়া ছেলেটিকে জিজ্ঞেস করলো, আপনার নামটা কি? টিয়ার কথা শুনে ছেলেটি টিয়ার দিকে তাকালো। টিয়া আবার বলল, না মানে এত সময় ধরে কথা বলছি, আপনি আমায় হেল্পও করছেন, অথচ আমি আপনার নামও জানি না, তাই জিজ্ঞেস করলাম। বর্ণ? কি, স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? টিয়ার কথা শুনে বর্ণ দাঁড়িয়ে গেল আর টিয়ার দিকে তাকালো রাগী চোখে। বর্ণ দাঁড়ানো দেখে টিয়া বর্ণর দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, সরি, আমি মজা করছিলাম। বর্ণ মুচকি হেসে বলল, আমিও মজা করছিলাম। তার মানে আপনি রাগ করেননি? না। বাই দ্য ওয়ে, আমি তিয়া। ও। টিয়ার বর্ণ আর কোনো কথা বলেনি। উপরে উঠে কংলাক পাড়া দেখতে লাগলো। সাইডের পাথরগুলো অনেক পিছলে। আশেপাশে তাকিয়ে টিয়া বাকিদের খুঁজতে লাগলো, কাউকে দেখতে পাচ্ছে না। বর্ণ টিয়ার কাছে এসে বলল, আপনার ফ্রেন্ডরা কোথায়? পেয়েছেন? পাচ্ছি না। খুঁজে দেখুন। ওকে, দেখতেছি, বাট জায়গাটা কত সুন্দর, এটাও এখন উপভোগ করি। ওকে, সাবধান, সাইডে যাবেন না। টিয়া চারপাশ দেখছে আর ছবি তুলছে। এর মধ্যে আয়ান এসে বর্ণকে বলল, তুই এখানে কি করছিস? চল। ওই মেয়েটা ওর ফ্রেন্ডদের হারিয়ে ফেলেছে, ওকে তাদের কাছে দিয়ে তারপর যাই। ওকে তো আমি চিনি, আমাদের এলাকায় থাকে। কি ব্যাপার যে ছেলে মেয়েদের থেকে সবসময় দূরে দূরে থাকে, সে আজ একটা মেয়েকে? আয়ানকে থামি। তুই অযথাই ব্যাপারটা নেগেটিভলি নিচ্ছিস। মেয়েটা অনেক ছোট, হারিয়ে গেলে কি হবে ভেবে দেখেছিস? হুম, বুঝি বুঝি। বর্ণ আর আয়ান এর কথায় কান দিল না। ও জানে আয়ন এটা নিয়ে মজা করবে। কিছুক্ষণ ঘোরার পর টিয়া বর্ণ আর আয়নের কাছে আসলো আর কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি ওদের কাউকেই খুঁজে পাইনি। কি এখন কি করবেন? আয়ন টিয়ার কাঁদো কাঁদো ফেস দেখে বলল, আরে কাঁদছো কেন? আমরা ওদের খুঁজে দেব, তুমি কান্না বন্ধ করো। বর্ণ টিয়ার এই ফেসটা দেখে অনেক হাসি পাচ্ছে। আগে বর্ণর নাম কে নিয়ে মজা করেছিল, এখন বর্ণর মাথায়ও দুষ্টু বুদ্ধি এলো। আয়নকে আর কিছু বলতে না দি বর্ণ বলল, এখন কি করবেন? আপনার সাথে এরা তো আপনাকে রেখে চলে গেছে মনে হয়। এবার বাড়ি যাবেন কি করে? আমরাও তো এখন চলে যাব। আপনি একা এখানে কি করবেন? আয়ান বর্ণর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বর্ণর কথা শুনে এবার টিয়া জোরেই কেটে দিল। এটা বর্ণ আশা করেনি, ও তো শুধু মজা করছিল। আরে আরে, এভাবে কাঁদছেন কেন? আমি তো মজা করছিলাম। আপনি খুব পচা, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? ওকে, কান্না বন্ধ করেন আর এখানে সব জায়গা খুঁজে দেখি পাই কিনা। ওকে। টিয়া বর্ণ আয়ন সাইরা বা সাথে কাউকে খুঁজে পায়নি। এবার বর্ণর একটু টেনশন হচ্ছে।
বন্য তিয়ার কাছে এসে বলল। চলুন নিচে গিয়ে দেখি ওরা ওখানে আছে কিনা। তারপর ওরা নিচে চলে গিয়ে তিয়াকে দেখে ওরা যে চাঁদের গাড়ি করে এখানে এসেছিল ওটা এখানে নেই। এটা দেখে তিয়া এবার অনেক জোরে কান্না করে দিল। তা দেখে আয়ন বন্যর কানে কানে বলল। এই মেয়েটার চোখে এত জল কোথা থেকে আসে বলো তো? সবকিছুতেই শুধু কেঁদে দেয়। আমিও ভেবে পাচ্ছি না এখন কি করব। ওকে তো একা রেখেও যেতে পারবো না। আমাদের তো আরো 15 দিন পর ফেরার প্ল্যান। আরো অনেক জায়গায় ঘুরবো। ওয়েট, ওকে জিজ্ঞেস করে দেখি হোটেলে গেলে ওদের পাবে কিনা। বন্য তিয়ার কাছে এসে জিজ্ঞেস করলো। আপনারা কোন হোটেলে উঠেছেন? সেখানে গেলে কি তাদের পাবো? আজ ওরা খাগড়াছড়ি ফিরে যাবে, হোটেলে উঠবে না। ও শিট, তাহলে কাউকে ফোন দিয়ে দেখেন ওরা কোথায়। আমার কাছে ফোন নেই। আমার ফোন দিয়ে করেন। তিয়া বন্যর ফোন দিয়ে সাইরাকে কল করলো, কিন্তু সাইরা ফোন ধরছে না। অনেকবার কল করার পরও ধরেনি। ওর আর কারোর নাম্বার মনে নেই। কেঁদে কেঁদে বন্যকে বলল। সায়রা ফোন ধরছে না আর কারোর নাম্বারও মনে নেই। বন্য তিয়ার কাছ থেকে চলে এসে আয়নের কাছে গেল, গিয়ে বলল। মনে হয় প্ল্যান ক্যান্সেল করতে হবে। এভাবে মেয়েটিকে তো একা রেখে যাওয়া যাবে না। হোটেলে গেলে হবে না। না, আর ফোন দিয়েও পাইনি। আজই ঢাকায় ব্যাক করতে হবে। আয়ন মন খারাপ করে বলল। হুম, তারপর আয়ন তিয়ার কাছে গিয়ে বলল। তুমি চাইলে আমরা তোমাকে ঢাকা পৌঁছে দিতে পারবো। আজ রাতের বাসে খাগড়াছড়ি থেকে ঢাকা ব্যাক করব। তিয়া আর কোনো রাস্তা না পেয়ে রাজি হয়ে গেল। তারপর তিয়া বন্য আর আয়ন ওখানের একটা হোটেলে সকালের নাস্তা সেরে ফেলল। নাস্তা সেরে তারা খাগড়াছড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠলো। বন্য মনে মনে ভাবলো। সেখানে গিয়ে যদি ওর ফ্রেন্ডদের খুঁজে পাই তাহলে অনেক ভালো হবে। আমাদের প্ল্যান ক্যান্সেল করতে হবে না, আর না পেলে আজই ঢাকা চলে যেতে হবে। হঠাৎ গাড়িটা থেমে গেল। সামনে তাকিয়ে দেখলো খুব সুন্দর একটা ক্যান্টিন। একটা লেকের উপর ক্যান্টিনটা রয়েছে। চারিদিকটা খুব সুন্দর। পানির উপরে ক্যান্টিনটা হওয়ার কারণে আরো সুন্দর লাগছে। ক্যান্টিনটার নাম প্রশান্ত ক্যান্টিন অ্যান্ড বেকারি। তিয়া সেখানে গিয়ে ফ্লোরে বসে পড়ল, পানিতে পা ডুবে। তা দেখে বন্য বলল। দেখবেন পরে যাবেন। বন্যর বলতে দেরি হলো, তিয়ার পড়তে দেরি হলো না। তিয়ার সাথে সাথেই ধপাস। এদিক দিয়ে একটা ছেলে যাচ্ছিল। ছেলেটার পা তিয়ার পিঠে লেগে যায় আর তিয়া নিজেকে সামলাতে না পেরে পড়ে যায়। তিয়া সাঁতার জানে না, তাই পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। বন্য রায়ন এটা দেখে কি করবে বুঝতে পারছে না। চারপাশে মানুষ হাঁকুড়ে তাকিয়ে আছে। আয়ন বন্যর কাছে গিয়ে বলল। ভাই কিছু কর, মেয়েটা মনে হয় সাঁতার জানে না, আর আমিও জানি না। আয়নের কথা শুনে বন একবার আয়নের দিকে তাকালো। তারপর সাথে সাথে বন পানিতে লাফ দিল। সাঁতার কেটে তিয়াকে পাড়ে আনলো। তিয়া অনেক পানি খেয়ে ফেলেছে, ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। আয়ন বনর কাছে গেল, গিয়ে বলল। পানি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে, পানি বের করতে হবে। বন কাপা কাপা হাতে তিয়ার পেটে চাপ দিল। পানি বের হয়নি। বুকে হাত দিবে কিনা ভাবছে। আয়ন বলল। এত ভাবিস না, তোর কোনো খারাপ ইন্টেনশন তো নেই। তাড়াতাড়ি পানি বের কর। বন একবার তিয়ার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বুকে চাপ দিল, আর পানি বের হয়ে গেল। বাট জ্ঞান ফেরেনি। তা দেখে বন আয়নকে বলল। জ্ঞান তো ফিরেনি। অক্সিজেন লাগবে, শ্বাস নিতে হয়তো পারছে না। এবার কি করব? তাড়াতাড়ি বাপ, দেরি করলে মেয়েটার কিছু হয়ে যেতে পারে। বন কিছুক্ষণ ভাবলো, তারপর আয়নকে বলল। তুই চোখ বন্ধ করে অন্যদিকে তাকা। আয়ন একটা শয়তানি হাসি দিয়ে বলল। বুঝেছি, ওকে, ক্যারি অন। বন আয়নের কথায় পাত্তা না দিয়ে তিয়ার মুখের কাছে মুখ নিয়ে গেল, আর বন নিজের মুখ দিয়ে তিয়াকে অক্সিজেন দিল। কিছুক্ষণের মধ্যে তিয়া জ্ঞান ফিরে এলো। তিয়া তাকিয়ে দেখে বন্য মুখ ওর মুখের মাঝে। তা দেখে তিয়া তাড়াতাড়ি সরে গেল। বন উঠে একটু দূরে দাঁড়ালো। বন্য নিজের কাছেও খারাপ লাগছে, বাট ওর কিছু করার ছিল না। তিয়া উঠেছে দেখে আয়ন তিয়ার কাছে গেল আর সব খুলে বলল। আয়নের কাছ থেকে সব শুনে তিয়া বুঝতে পারল কেন বন্য এমনটা করেছে। আয়ন আবার বলল। বর্ণ কিন্তু খুব ভালো ছেলে, কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে পছন্দ করে না। খারাপ কাজ করবে তো দূরের কথা, ও জাস্ট তোমাকে বাঁচানোর জন্য। আয়নের দিকে তাকে আমি বুঝতে পারছি, আর এক্সপ্লেন করতে হবে না। তিয়া আস্তে আস্তে হেঁটে এগিয়ে গেল বন্যর দিকে। বন্যর কাছে গিয়ে বলল। থ্যাঙ্কস,
আমাকে বাঁচানোর জন্য। মন একবার তিয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকালো, তারপর আয়নের দিকে। আয়ন এশায় বুঝালো ও সব বলেছে। বন মুচকি হেসে বলল, ইটস ওকে, এরপর থেকে সাবধানে থাকবেন। ওকে। আপনার কাপড় ভিজে গেছে, থাকতে পারবেন? খাগড়াছড়ি গিয়ে কোনো হোটেলে চেঞ্জ করতে হবে। আমি পারবো, আপনার কাপড় তো ভিজা। আমি ছেলে, এসব আমার জন্য কিছু না। আয়ন ওদের কাছে এগিয়ে এসে বলল, চলো, অনেক দেখা হয়েছে, এবার গাড়ি ছেড়ে দেবে। এখন সবাই যাব রিসাং ঝর্ণা দেখতে। সবাই গাড়িতে উঠে বসলো। 3টা চাঁদের গাড়ি। বন আর আয়ন একটা গ্রুপ এর সাথে এসেছিল। একটা সিট খালি থাকার কারণে তিয়াকে ওরা সাথে নিয়ে যেতে পারছে। তিয়া আর আয়নের মাঝে বন। হঠাৎ তিয়া বনকে বলল, আপনি নাকি মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করেন না? তিয়ার কথা শুনে বন আয়নের দিকে তাকালো। আয়ন কানে হেডফোন দিয়ে গান শুনছে। বন তিয়াকে বলল, এটা নিশ্চয়ই আয়ান বলেছে। কেন, সত্যি না? আমার মেয়েদের বেশি পছন্দ না, সবসময় গায়ে পড়ে কথা বলে। কি? আমি আপনার সাথে গায়ে পড়ে কথা বলেছি? তো কথা বলছিলেন কেন আমার সাথে? আমি তো প্রথমে আপনার সাথে কথা বলিনি। আপনার সাথে কথা বলার জন্যই আমি আমার ফ্রেন্ডদের হারিয়ে ফেলেছি। অনেকটা রেগে কথাটা বলল তিয়া। আরে আমি আপনাকে বলিনি, আপনি তো অনেক ছোট, আমি আমার সমবয়সীদের কথা বলেছি। ও, তো আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি আপনার থেকে অনেক ছোট। আমি পারমিশন না নিয়ে কাউকে তুমি বলি না। ও তাই? ওকে, আমি পারমিশন দিলাম, আমাকে তুমি করেই বলতে পারেন। ওকে। ওরা কথা বলতে বলতে খাগড়াছড়ি পৌঁছে গেল। সেখানে একটা হোটেলে ওরা লাঞ্চ করে নিল। বর্ণার্থীরা ড্রেসও চেঞ্জ করে নিল হোটেলে। তারপর তারা রওনা দিল রিসাং রিসাং ঝর্ণার দিকে। বৃষ্টি এসে যাওয়ার কারণে বেশ দূর যেতে পারেনি গাড়ি থেকে নেমে হোটেলে যাওয়া শুরু করে ঝর্ণার দিকে। বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুব একটা ভালো না, অনেক নিচে নামতে হবে তাদের। তিয়া তো ভয় পাচ্ছে পিছলে না পড়ে যায়। বন ব্যাপারটা বুঝতে পেরে তাই নিজের হাত এগিয়ে দেয় তিয়ার দিকে। তিয়াও হাতটা খুব শক্ত করে ধরে। তারপর আয়ন, তিয়া, বন আর বাকিরা নিচে নামতে শুরু করলো। অবশেষে পৌঁছে যায় ঝর্ণার কাছে। বন, তিয়া এখানেও সাইরা আর বাকিদের খুঁজে পায়নি। তারপর তারা ঝর্ণার কাছে গেল। তিয়া ঝর্ণা দেখি ওখানে যাওয়ার জন্য পা বাড়ায়। বৃষ্টির কারণে জায়গাটা পিছলে গেছে, ভালোভাবে হাঁটাও যাচ্ছে না। আর তিয়া যেভাবে যাচ্ছে পড়ে গিয়ে হাত পা ভাঙবে। তাই আয়ন বর্ণকে বলল, এই কারণে আমি মেয়ে মানুষ নিয়ে কোথাও যাওয়া পছন্দ করি না। ওরা লাফালাফি একটু বেশি করে। মেয়েটা পড়ে গিয়ে হাত পা ভাঙবে, জাগিয়ে দেখ। তুই জানা সবকিছুতে আমাকে পাঠাস কেন? আমি ওসবে নেই, তুই মেয়েটার রেসপন্সিবিলিটি নিয়েছিস, আমিও সাথে আছি তোর, যা। তো বর্ণ বাধ্য হয়ে গেল তিয়ার পিছনে। পিছন থেকে গিয়ে ওর হাতটা ধরে তিয়াকে আটকালো আর বলল, এই মেয়ে, তুমি দেখতে পাচ্ছ না জায়গাটা কতটা পিছলা? পড়লে কি হবে তা ভেবে রেখেছো? না, হাত ছাড়ুন, আমি ঝর্ণায় ভিজবো। যাওয়াটা রিস্কি হয়ে যাবে। হোক, তবুও আমি যাব। বর্ণ মনে মনে ভাবলো, পিচ্ছি মেয়েদের নিয়ে এই এক প্রবলেম, যা বলবে তাই করবে, কারো কথা শুনবে না। তবে মুখে বলল, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, আমার হাত ছাড়বে না কিন্তু। ওকে। বর্ণ বড় দেখে একটা লাঠি নিল। এক হাতে লাঠি, অন্য হাতে তিয়ার হাত। লাঠির ওপর ভর করে বর্ণ নিয়ে গেল তিয়াকে ঝর্ণার কাছে। তিয়া ঝর্ণার নিচে গিয়ে বর্ণর এক হাত ধরে লাফাচ্ছে। আর বর্ণ তিয়াকে দেখছে আর ভাবছে, মেয়েটা পাগল নাকি, এভাবে কেউ লাফায়? ওর সাথে সাথে আমাকে নিয়েও ও পড়বে। অনেক হয়েছে, এবার আসো। প্লিজ, আর একটু, অনেক মজা লাগছে। না, দেরি হয়ে যাবে। বর্ণ তিয়ার হাত ধরে টান দেয়। তিয়া গিয়ে বর্ণর বুকে গিয়ে পড়ে। তিয়া বর্ণর হার্টবিট শুনতে পাচ্ছে, কত ফাস্ট চলছে। হঠাৎ তিয়া নিজের মাথাটা বর্ণর বুকে রাখলো হার্টবিট শোনার জন্য। বর্ণ হা করে তিয়ার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, মেয়েটা এসব কি করছে। দূর থেকে আয়ন চিৎকার করে বলল, বর্ণ 10 মিনিটের ভেতর ওরা চলে যাবে, তাড়াতাড়ি আয়। আয়নের চিৎকারে তিয়ার হুঁশ এলো। ও মনে মনে ভাবছে, এসব আমি কি করছিলাম, ছি। না জানি উনি কি ভাবছেন। তিয়া অনেকটা লজ্জাও পেল। বর্ণ তাকিয়ে দেখে তিয়ার নাক আর দুগাল লাল হয়ে গেছে। বর্ণ মনে মনে ভাবছে, মেয়েটা লজ্জা পাচ্ছে নাকি, কিন্তু কেন? মুখে বলল, চলো। তারপর তারা ওখান থেকে চলে এলো। একটা হোটেলে গেল। সবাই যারা যারা ভিজেছেন
সবাই ড্রেস চেঞ্জ করে নিল। রিসাং ঝর্ণা দেখে তারা গেল আলুটিয়া রহস্য গুহা দেখতে। তখন বাজে 5:30। 6টার পরে গুহা বন্ধ হয়ে যায়। সবে আলুটিলা গুয়ার সামনে চলে আসে। বাড়ি থেকে আইন 3টে মশাল কিনে আনলো, কারণ গুয়ার ভেতরে অনেক অন্ধকার। একটা মশাল নিজের কাছে রাখলো, একটা দিয়া আর অন্যটা বর্ণকে দিল। টিকিট কেটে এর ভিতরে ঢুকতে হয়। আইন টিকিটও কেটে নেয়। তারপর তারা ভিতরে ঢুকলো। তিয়া এক হাত দিয়ে বর্ণর হাতটা ধরে রেখেছে, অন্য হাত দিয়ে মশাল। অনেকটা ভিতরে গিয়ে বনতিয়াকে জিজ্ঞেস করলো, এখন কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ইন্ডিয়ানা জোনসের মতো আমিও অংশ নিয়েছি কোনো রোমাঞ্চকর অভিযানে। এক্স্যাক্টলি। ভেতরে এত পানি আর পাথর, ঠিকভাবে হাঁটতেই পারছি না। এগুলোর জন্যই তো মনে হচ্ছে। সাবধানে দেখে হাঁটো। হুম। মাত্র 15 মিনিটের অভিযান। আলোটিলা রহস্য গুহা ভেতরে অন্ধকার থাকলো। ভেতরে গেলে অনেক ভালো লাগে, তাই তো সবাই খাগড়াছড়ি এলে এখানে যাওয়া মিস করে না। মশাল কিনে অভিযান শুরু করে। আলুটিলা গুহা থেকে বেরিয়ে আসে 6টা বাজার আগে। এখনো কিছুটা আলো রয়ে গেছে, তাই তারা টিলার ওপরে যায়, যেখান থেকে খাগড়াছড়ি পুরো ভিউ দেখা যায়। সব দেখা শেষ করে তারা একটা হোটেলে যায়। রাত হয়ে গেছে, আর কিছুই দেখা নেই। 10টার আগে বাসও আসবে না। বন্যর আয়নের প্ল্যান ছিল খাগড়াছড়ি থেকে সোজা বান্দরবন যাবে, কিন্তু দেওয়ার জন্য এখন ওদের ঢাকা যেতে হবে। হোটেলে গিয়ে হালকা নাস্তা করে একটু রেস্ট নেয়। 10টা বেজে গেছে, বাস এসে গেছে, তাই সবাই বাসে উঠে পড়ে। বাসে উঠে বর্ণ তিয়াকে বলল, তুমি এই সিটে বসো। কোনো মেয়ে এসে বসবে তোমার পাশে। আমি পিছনে আয়নের সাথে আসছি। আপনি এখানে বসেন না, যদি কোনো মেয়ে না বসে ছেলে বসে, আমার ভয় করছে। আরে গাধা, এখানে ভয় পাওয়ার কি আছে? আমরা আছি না পিছনে? না, আপনি এখানে বসেন। ওকে আয়ান, আমি সামনে বসছি। ও একা বসতে ভয় পাচ্ছে। ওকে। বর্ণ তিয়ার পাশে বসলো। তিয়ার ব্যাগটা উপরে রাখলো, কানে হেডফোন লাগিয়ে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে দিল। তিয়া সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করছে। বর্ণ বাসে ঘুমাতে পায় না। ওর তো বড় বিছানা লাগে, হাত পা ছড়িয়ে ঘুমায়। তাই টাইম পাস করার জন্য গান শুনছে। পাশে তাকিয়ে দেখে তিয়া ঘুমিয়ে গেছে সিটে হেলান দিয়ে। কিছুক্ষণ তিয়ার দিকে তাকিয়ে রইল আর ভাবলো, মেয়েটা দেখতে খুব মিষ্টি, তবে বোকাও। মানুষকে খুব সহজে বিশ্বাস করে নেয়। পিচি তো, তাই আমরা দুটা ছেলের সাথে আসতে রাজি হয়ে গেল। ভাবলো না ওর সুযোগও নিতে পারি। অবশ্য আর কোনো রাস্তাও ছিল না ওর কাছে। তিয়ার কিছু চুল ওর মুখে এসে পড়ল। বন্য হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিল, আর তিয়ার মাথাটা ওর কাঁধে রাখলো। জানালায় মাথা লেগে ব্যথা পেতে পারি তাই। তারপর বর্ণ ওর সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে গান শুনতে শুরু করলো। রাত 3টে, বাস তার নিজের গতিতে চলছে। হঠাৎ তিয়ার ঘুম ভেঙে যায়। ও তাকিয়ে দেখে বর্ণর কাঁধে মাথা রেখে শুয়ে আছে। সাথে সাথে মাথা তুলে নিল, আর বর্ণর দিকে তাকিয়ে দেখলো ঘুমিয়ে আছে। বর্ণ ঘুমায়নি, জাস্ট চোখ বন্ধ করে রাখছে। হালকা আলোয় বর্ণর মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে তিয়া। মনে মনে ভাবছে, ছেলেদের চেহারাও এত মায়াবী হয়। ঘুমালে ওনাকে কত কিউট লাগে। ঠোঁটের পাশে তিলও আছে, কি সুন্দর গোলাপি ঠোঁট। ইস, আমি এইভাবে ওনার দিকে তাকিয়ে আছি কেন? কখনো তো কোনো ছেলের দিকে তাকাইনি, এত ভালোও লাগেনি কাউকে। তাহলে বর্ণর মনে হচ্ছে কেউ ওর দিকে তাকিয়ে আছে, তাই ও চোখ খুলে দেখে তিয়া ওর দিকে তাকিয়ে আছে। বর্ণর তাকানো দেখে তিয়া তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নিল, আর অনেক লজ্জাও পেল। মনে মনে ভাবলো, না জানি উনি কি ভাবছেন। তুমি এভাবে তাকিয়েছিলে কেন? না মানে আমি তাকাইনি। তার মানে কি আমি ভুল দেখছিলাম? হয়তো। তুমি হয়তো জানো না, আমি কখনো ভুল দেখি না। এখন মিথ্যে কথা না বলে বলো, কেন এভাবে তাকিয়েছিলে? আপনাকে দেখছিলাম। মুখ ফসকে বলে ফেলে। এটা বলার সাথে সাথেই মুখে হাত দিয়ে দেয়। ইস, এসব কি বলেছি? বর্ণ তিয়ার কথা শুনে হাঁ করে তিয়ার দিকে তাকালো আর বলল, কি? আসলে আপনার গালে একটি মশা বসেছিল, ওইটাই দেখছিলাম। রিয়েলি? হুম। বাট আমার কাছে তো মনে হয়নি আমার গালে মশা বসেছে। আপনার কাছে কিভাবে মনে হবে? আপনি তো ঘুমিয়েছিলেন। আমি ঘুমিয়েছিলাম না, জাস্ট চোখ বন্ধ করেছিলাম। আমি বাসে ঘুমাতে পারি না, আমার বিছানা লাগে।
টিয়া এখন কি বলবে বুঝতে পারছে না। এইভাবে ধরা খেয়ে গেল কেন যে দেখতে গেলাম। টিয়া কিছু বলছে না দেখে বর্ণ আবার বলল, আচ্ছা এটা বাদ দাও, তোমার ফ্রেন্ডরা তো নিশ্চয়ই তোমাকে খুঁজছে, তাদের একবার ইনফর্ম করবে না? হ্যাঁ তাই তো, কিভাবে ওদের জানাবো? কারো নাম্বার মনে নেই, শুধু সায়রার নাম্বার মনে আছে। তাহলে সাইরাকে ফোন দাও। এই নাও ফোন, দেখো এখন পাও কি না। ওকে। টিয়া বন্যর ফোন দিয়ে সায়রাকে কল দিল, সাথে সাথে কল রিসিভ হলো। হ্যালো সায়রা, আমি তিয়া বলছি। টিয়া, তুই কোথায়? জানিস কোথায় কোথায় না তোকে খুঁজেছি। আমি আর স্যার তো সাজেকে থেকে গেছি শুধু তোকে খোঁজার জন্য। কি? তোরা চলে আয়, আমি ঢাকা যাচ্ছি। তোদের হারানোর পর আমি তোকে ফোন করেছিলাম, বাট তুই ফোন ধরিসনি। আয়ান ভাইয়া আর ওনার ফ্রেন্ড আমাকে সাথে নিয়ে যাচ্ছে। কি? কাল যে ছেলেটার সাথে কথা বলেছিলাম ও? হুম। থ্যাংক গড, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি তো ভাবছি তুই অন্য গাড়িতে আছিস, তাই আর কোনো খোঁজ নেইনি। খাগড়াছড়ি পৌঁছেই তোকে খুঁজে পাইনি। তারপর আমি, রিয়া আর স্যার আবার সাজেক ব্যাক করি, সব জায়গায় খুঁজি। তোর কাছে তো ফোনও নেই যে কন্ট্যাক্ট করব। তুই এখন কোথায়? আলো রিসোর্টে। স্যার তো খুব ভয়ে আছেন, তোর ফ্যামিলিকে কি জবাব দেবেন? তুই স্যারকে সব বল আর কালই চলে আয়। ওকে, এখন রাখছি, সাবধানে যাবি আর গিয়ে ফোন দিবি। ওকে, তুইও সাবধানে আসিস। ফোন কেটে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল টিয়া। বর্ণর দিকে তাকিয়ে দেখে ওর দিকেই তাকিয়ে আছে। কি? কিছু না, কি হয়েছে? ফোনে যা যা কথা হয়েছে সব বর্ণকে বলল। টি ইরেসপন্সিবল একজন স্টুডেন্ট গাড়িতে নেই, তা তারা খেয়ালই করেনি। আমরা না থাকলে তো তুই শিওর হারিয়ে যেতে, এত ছোট মেয়ে কি বা বুঝবে? ও হ্যালো, বারবার ছোট বলেন কেন? আমি যথেষ্ট বড় আর সব বুঝিও। আপনারা না থাকলে প্রথমে একটু ভয় পেতাম, এটা ঠিক, বাট মাথা ঠান্ডা করে কোনো উপায় ঠিক বের করতাম। তা আমি বুঝতে পারছি, কাল তো বাসায় ফিরে যাবে, গিয়েই আমাদের ভুলে যাবে, তাই না? ভুলবো কেন? আপনারা আমার এত হেল্প করেছেন, আপনাদেরকে ভুলতে পারি? আর তো দেখা হবে না, কিছুদিন পর ঠিক ভুলে যাবে। দেখা নেই কথা নেই, কিভাবে মনে রাখবে? বর্ণর এই কথায় টিয়াকে অনেক খারাপ লাগলো। একদিকে বর্ণকে অনেকটা ভালো লেগে গেছে, কখনো কোনো ছেলেকে এতটা ভালো লাগেনি। আপনার সাথে আর কখনো দেখা হবে না? হয়তো না, আবার হতেও পারে। রাস্তায় আয়ানের সাথে ওদিকে গেলে, আমি তো বনানি থাকি না। ও, টিয়া বাইরের দিকে তাকালো, জানালাটা খুলে বাতাসে টিয়ার চুল উড়ে বর্ণর মুখে এসে লাগলো। বর্ণর চুলগুলো সরালো না, খুব ভালো লাগছে। এক অন্যরকম ফিলিংস বর্ণ মনে মনে ভাবলো। আমার এরকম লাগছে কেন? এত ভালো কেন লাগছে? এখন তো এমন তো কখনো হয়নি। এই পিচ্চি মেয়েটা তো দেখছি আমায় পাগল করে দেবে। বর্ণ, তুই যা ভাবছিস তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আর ওই মেয়ের দিকে তাকাবি না, ঘায়েল করে দিছে তোকে, মন চুরি হতে দিস না। আপনি গান গাইতে পারেন? এটা কে না পারে? কেন? আমি তো পারি না, একটা গান শোনাবেন? তোমার মাথা ঠিক আছে? সবাই ঘুমিয়েছে আর তুমি বলছো গান শোনাবো? তো আপনার গান শুনবো কি করে? অন্য একদিন। আর দেখা হবে? দেখা হলে? যদি না হয় আর? না হলে নাই। টিয়া মন খারাপ করে আবার বাইরের দিকে তাকালো। বর্ণ এসবে নজর দিল না, ও আবার চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে গান শুনতে শুরু করলো। টিয়া তাকিয়ে দেখে বর্ণ চোখ বন্ধ করে আছে, তাই ও কিছুক্ষণ বর্ণর দিকে তাকিয়ে থাকলো। কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারিনি। সকাল 6:30টায় বর্ণ ডাকে ঘুম ভাঙলো। ওরা ঢাকা পৌঁছে গেছে। কি হয়েছে? ঢাকা এসে গেছি, গাড়ি থেকে নামো। ও আচ্ছা। টিয়া ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামলো। আইন বর্ণর কাছে এসে বলল, তুই মেয়েটাকে বাসায় পৌঁছে দিস, আমি একটু উপর যাচ্ছি। কেন, তুই এখন কোথায় যাবি? আমি ফোনে তোকে সব বলবো, এখন যা তুই। ওকে। বর্ণ টিয়ার কাছে গেল একটা সিএনজি নিয়ে। গাড়িতে উঠো। আয়ান ভাইয়া কোথায়? ওর কি একটা কাজ আছে, পরে আসবে। আমি তোমায় পৌঁছে দেবো বাসায়, এসো। তারপর টিয়া সিএনজিতে উঠলো। বর্ণ পাশে বসলো। 8টায় টিয়ার বাসার সামনে গাড়ি দাঁড় করালো। বর্ণ ও টিয়া গাড়ি থেকে নামলো। ওকে, যাও, বাসায় ভালো থেকো। আপনিও। টিয়া চলে গেল বাসার ভিতরে। বর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিয়ার যাওয়া দেখলো। কিছুক্ষণ পর গাড়িতে উঠে সেও চলে গেল। টিয়া কি কলিং বেল বাজালো। টিয়ার মা দরজা খুলে দিলেন। তুই
আয় ভেতরে। কেমন আছিস? ভালো মা, তোমরা কেমন আছো? বাড়ির মেয়ে বাইরে, যোগাযোগও নেই, কিভাবে ভালো থাকবো? বাবা ভাইয়া ওরা কোথায়? ঘুমোচ্ছে। ওকে, আমি রুমে যাই। আচ্ছা। তিয়া ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসলো। আজ ওর আফসোস হচ্ছে একটাও ফোন না থাকায়। ফোন থাকলে তো বর্ণর সাথে কথা বলতে পারতো। তিয়া ওর মাকে বলল সাইকে ফোন দিয়ে জানিয়ে দিতে যে ও বাসায় পৌঁছে গেছে। আর বর্ণর কথা ভাবতে ভাবতে তিয়া একসময় ঘুমিয়ে পড়ে। এদিকে বর্ণকে দেখে ওর মা অনেক অবাক হয়। তোর না আরো 15 দিন পর বাসায় ফেরার কথা? একটা প্রবলেমের জন্য আসতে হলো। কিসের প্রবলেম? পরে বলি, খুব ঘুম পাচ্ছে, তুমি তো জানো আমি বাসে ঘুমাতে পারি না। ওকে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি হালকা নাস্তা রেডি করছি, খেয়ে ঘুমিয়ে পড়বি। ওকে। বর্ণ গিয়ে ফ্রেশ হয়ে নিল। বর্ণর মা হালকা নাস্তা এনে ওকে দিল। বর্ণ খেয়ে ঘুমিয়ে পড়ল। তিয়ার মা অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছেন আর ডাকছেন। তিয়ার মার ডাকে ঘুম ভেঙে যায়। উঠে দরজা খুলে দেয়। কি হয়েছে? তুই কি বলতো, কাল রাতও খেলি না, আর আজও 8টা বেজে গেছে, ঘুম থেকে উঠছিস না? ভার্সিটিতে যাবি না? কিছুদিন পর ফাইনাল এক্সাম, এসব ভুলে যা মা, পড়ায় মনোযোগ দে। আচ্ছা। তিয়ার মা চলে গেলেন। তিয়া গিয়ে ফ্রেশ হয়ে নিল। এসে ফোন হাতে নিয়ে দেখে বর্ণ অনেক কল আর মেসেজ। কাল অতীত ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছিল আর খেয়ালই নেই। তাড়াতাড়ি বর্ণকে ফোন দিল। একবার রিং হতেই বর্ণ রিসিভ করলো। কাল রাতে কোথায় ছিলে? কতবার কল মেসেজ দিছি। সরি, ঘুমিয়ে গেছিলাম। আমার ঘুম হারাম করে তুমি তো শান্তিতে ঘুমাবেই। আগের কথাগুলোই ভাবছিলাম, তাই খেয়াল করিনি। কি ভাবছিলে? তোমার সাথে দেখা হওয়া, কথা বলা। আগে যদি জানতাম এসব হবে তাহলে। বাদ দাও এসব, আজ তো কলেজ আছে, যাও, আমারও অফিসে যেতে হবে। ওকে। তিয়া ফোন কেটে বর্ণর মেসেজ দেখলো। 4টা পর্যন্ত মেসেজ দিয়েছে, তার মানে সারা রাত ঘুমায়নি। এত ভালোবাসে আমায়। তিয়া মেসেজ দেখে রেডি হয়ে ভার্সিটিতে গেল। সাইরা তিয়ার কাছে এলো। কাল এলি না কেন? বর্ণর সাথে দেখা করতে গিয়েছিলাম, এজন্য আসতে ইচ্ছে করেনি। তোকে কি বলবো বুঝতেই পারছি না। এত ভালোবাসো দুজনকে, বাট এক হতে পারছো না। এরকম ভালোবাসার মানুষ খুব কম পাওয়া যায়। ঠিক বলেছিস, বাট মানুষটা আমার ভাগ্যে নেই। সাজেক থেকে ফিরে গিয়ে পাগলামিতে না করেছিলি বর্ণর সাথে দেখা করার জন্য। এইসবের জন্য তোর পড়াশোনা অনেক পিছিয়ে গিয়েছিল। ফোনের প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না, বাট ওর সাথে কথা বলার জন্যই প্রথম ফোন কিনি। আর আয়ান ভাইয়ার কাছ থেকে নাম্বার নেই। এসব না করলেই হয়তো ভালো হতো। এখন চল ক্লাসে। ওই দিন তিয়া বাসায় ফিরেও বর্ণকে ভুলতে পারেনি। ওর ক্যামেরায় বর্ণ আর ওর একসাথে কিছু ছবি ছিল। আয়ান তুলেছিল ঝর্ণার কাছে যখন ওরা দুজন ছিল। ওই ছবিটা সবসময় দেখতো আর ভাবতো। পড়াশোনায় মন বসতো না। কিছু মাস পর থেকে শুরু হয় এসএসসি এক্সাম শেষে তিয়াকে ওর বাবা একটা ফোন দেন। ও ফেসবুক আইডি খুলে বর্ণর নাম দিয়ে সার্চ করে পায়নি। একদিনও কোচিং এ যাচ্ছিল, রাস্তায় আয়নকে পাই। ভাইয়া কেমন আছেন? তিয়া যে ভালো, তুমি? আমি ভালো আছি। ভাইয়া আমাকে একটা হেল্প করবেন? কি? আপনার ফ্রেন্ডের নাম্বারটা দিবেন? বর্ণ? কেন? প্লিজ ভাইয়া, প্রশ্ন করবেন না। ওকে, এই নাও নাম্বার, তোমার নাম্বারটাও দাও। ওকে। তিয়া বর্ণর নাম্বার পেয়ে ওই দিন আর কোচিং এ গেল না, বাসায় চলে এলো। এদিকে আয়ন বর্ণকে ফোন দেয়। হ্যাঁ বলো। আজ তিয়ার সাথে দেখা হয়েছিল। কি, এতদিন পর? জানিস আজ কি হয়েছে? না বললে জানবো কি করে? তাও ঠিক, তিয়া তোর নাম্বার নিয়েছে। কি? আমার কান গেল। ও, তুই সত্যি বলছিস? মিথ্যা কেন বলবো, আমি ওর নাম্বার রেখেছি। রিয়েলি? নাম্বারটা সেন্ড কর। ট্রিট দিতে হবে। সব পাবি, নাম্বার দে। ওকে। তিয়া বর্ণকে ফোন দিবে কিনা ভাবছে। একবার ডায়াল করছে তো রিং হওয়ার আগেই কেটে দিচ্ছে। ফোন দিয়ে কি বলবে তাই ভাবছে। হঠাৎ দেখে বর্ণর নাম্বার থেকেই কল আসছে। সাথে সাথেই ফোন রিসিভ করে। হ্যালো তিয়া। হুম। আয়ান বলল তুমি নাকি আমার নাম্বার নিয়েছো, কেন? তিয়া কি বলবে খুঁজে পাচ্ছে না।
আপনাকে থ্যাঙ্কস বলার জন্য। এত মাস পর? তখন আমার ফোন ছিল না, কিছুদিন হলো বাবা দিয়েছেন। ও, আর কিছু না? তিয়া কিছু বলতে চেয়েও বলতে পারছে না। কাল একবার দেখা করতে পারবে? একটা কথা বলার ছিল। কখন? তোমার যখন টাইম হবে। ওকে, তাহলে কাল বিকেল 3টে। তখন আমার কোচিং থাকে। কোচিং বাদ দিয়ে আসবে? হুম। এটা ঠিক না। একদিনে কিছু হবে না। ওকে, তো কাল আমি তোমার কোচিংয়ের সামনে আসব। ওকে। বাই। বর্ণ ফোন কেটে দেয় আর ভাবে কালই তিয়াকে প্রপোজ করবে। হ্যাঁ বললে বলবে, না হলে বাদ। স্যাসামে একদমই করবে না। বাসে এসে বর্ণর মাথায় ও সবসময় তিয়ার কথা ঘুরতো। ঘুমিয়ে গেল ও স্বপ্নে তিয়াকে দেখতো। কখনো এমন হয়নি, বাট নিজেকে কন্ট্রোলে রেখেছি। ভালোবাসলেও ও গিয়ে কখনো ডিস্টার্ব করেনি। আজ তিয়া নিজ থেকে নাম্বার না নিলে ও কখনো ফোনও দিত না। তিয়ার কথাই বোঝা গেছে তিয়ার মনে ও বর্ণর জন্য কিছু আছে। পরদিন বর্ণ গিয়ে দেখে তিয়া ওর জন্য দাঁড়িয়ে আছে, সাথে সাইরাও আছে। হাই ভাইয়া, ও একা থাকতে ভয় পাচ্ছিল, তাই আমাকেও সাথে রাখছে। এখন তো ভাই এসেছেন, আমি যাই। ওকে। চলো, কোথায় যাবে? আপনি জানেন? আসো। বর্ণ পাশের একটা পুকুরে নিয়ে যায়। আশেপাশে কোনো মানুষ নেই। তোমাকে কিছু বলার আছে। বলেন। আমি সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি। আমি আশা করছি তুমিও উত্তরটা সোজাভাবেই দেবে। কিসের? আই লাভ ইউ। তিয়া কি বলবে বুঝতে পারছে না। মনে মনে অনেক খুশি হয়েছে। এতক্ষণ মনে হচ্ছে এই কথাটা শোনার অপেক্ষাই ছিল। লজ্জা পেয়ে মাথা নিচে করে রাখছে। তিয়া লজ্জা মাখা হাসি দেখে বর্ণ ওর উত্তর পেয়ে যায়। সাথে সাথে গিয়ে তিয়াকে জড়িত হলো। তিয়া পুরো বরফ হয়ে গেছে। আমি আমার উত্তর পেয়ে গেছি। হাত পা কাঁপছে। এই প্রথম কোনো ছেলে ছোঁয়া পেল। বর্ণ ব্যাপারটা বুঝতে পেরে তিয়াকে ছেড়ে দেয়। কুল, এত ভয় পেলে চলবে? আমি তোমার মুখ থেকে উত্তরটা শুনতে চাই। সবকিছু মুখ দিয়ে বলতে হয় না, তাই? তাহলে কি দিয়ে বলতে হয়? বুঝে নিতে হয়। আমি তো বুঝে নিয়েছি। তাহলে আর জিজ্ঞেস করছেন কেন? ওকে, নো প্রবলেম। এখন বাসায় যাও, বাসায় গিয়ে ফোন দেবো আমি। আচ্ছা। তিয়া চুপচাপ চলে আসে। বনরাজ নিজেকে অনেক হালকা লাগছে। মনে কথা বলতে পেরেছে। আর ওর মতো তিয়া ওকে ভালোবাসে। বন চলে যায় আয়নের বাসায়। আয়ন বনকে খুশি দেখে বলল, কি ব্যাপার, এত খুশি কেন? জানিস তিয়া, ও আমায় ভালোবাসে। কি, রিয়েলি? এটা তো গুড নিউজ। এবার ট্রিট দে। তুই এটা ছাড়া আর কিছু বুঝিস না? না। ওকে, দেব। এখন আমি যাই। সন্ধ্যায় দেখা করিস। বন বাসায় ফিরে যায়। নিজের রুমে গিয়ে তিয়াকে ফোন করলো। তিয়া ফোন ধরার পর, কি করছো? এই তো বাসায় আসলাম। আপনি? আপনি করে বলছো কেন? তুমি করে বলো। হঠাৎ তুমি করে বলবো কি করে? আস্তে আস্তে। ওকে, তা এত লেট হলো কেন আসতে? বাকি ক্লাস করে এসেছি, একটুই লেট হয়েছিল। ও ওকে, তো ফ্রেশ হয়ে খাও। ওকে, একটু পর ফোন দিচ্ছি। ওকে। এভাবেই চলতো তাদের কথা। মাঝে মাঝে তিয়া কোচিং ফাঁকি দিয়ে বনের সাথে দেখা করত। তারপর তিয়া পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দেয়, চান্স পায়নি। তিয়ার বাবার ইচ্ছে ছিল সিলেট সাস্টে পরীক্ষা দেওয়ার, সেখানে পড়ানোর। তিয়া পরীক্ষা দেয়নি, কারণ যদি চান্স পায় তাহলে ওকে বনর থেকে দূরে যেতে হবে। চাইলে আর আগের মতো দেখা করতে পারবে না। তারপর তিয়ার বাবা বাধ্য হয়ে ন্যাশনাল ভার্সিটিতেই ভর্তি করেন। বর্ণ আর তিয়ার কলেজ পাশাপাশি থাকায় ওদের অনেক সুবিধা হয়। যে কোনো টাইমে ওরা দেখা করতে পারত। প্রায় 3 বছর ওরা প্রেম করে। দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতো। কোনো ভুল বোঝাবুঝি তাদের মাঝে ছিল না। বর্ণ ওর মা বাবার একমাত্র ছেলে হওয়ার কারণে বর্ণ ওর মা বাবার সাথে অনেক ফ্রি ছিল। ওর মনের কথা ওর মা বাবাকে সবসময় বলতো, তাই তিয়ার কথা ওনাদের বলে। বর্ণর বাবা জানতো না তিয়া কার মেয়ে, তাই তিনি তিয়াকে মেনে নেন বর্ণর কথা ভেবে। তিনি ভেবেছিলেন তার ছেলে যখন পছন্দ করেছে তো ভুল কাউকে অবশ্যই পছন্দ করেনি। তিয়া বর্ণর বাসায় অনেকবার গিয়েছে, বর্ণই নিয়ে গিয়েছে। তিয়াকে বর্ণর মা অনেক ভালোবাসেন। একদিন বর্ণ আর তিয়ার বাসার পাশের একটা পুকুর পাড়ে বসেছিল। তিয়ার কলে বর্ণর মাথা। ওরা গল্প করছিল আর বর্ণ দুষ্টামি করছিল।
তিয়াকে সুড়সুড়ি দিচ্ছিল আর তিয়া শুধু হাসছিল। এদিক দিয়ে তুষার যাচ্ছিল। কারোর হাসির শব্দ শুনে ও দাঁড়িয়ে যায়। সামনে এগিয়ে গিয়ে দেখে তারই বোন একটা ছেলের সাথে। তখন ওর খুব রাগ হয়, বাট তখন কিছু বলে না, চুপচাপ বাসায় ফিরে যায় আর ওর বাবাকে সব বলে। তিয়া ঘন্টাখানেক পরে বাসায় ফিরে এসে দেখে ওর বাবা আর ভাই ড্রয়িং রুমে মুখ গম্ভীর করে বসে আছেন। তিয়াকে আসতে দেখে তুষার এগিয়ে যায় আর তিয়াকে বলে, ছেলেটা কে? তুষারের কথা শুনে তিয়া ভয় পেয়ে যায়। আমতা আমতা করে বলে। মানে? তুষার এবার চিৎকার করে বলল। আমি দেখেছি আজ তোকে পুকুর পাড়ে কোনো ছেলের সাথে। তুষারের চিৎকার শুনে তিয়া কেঁপে ওঠে। তিয়ার বাবা সোফা থেকে উঠে তিয়ার কাছে এগিয়ে যান আর তিয়ার মাথায় হাত রেখে বলেন, ছেলেটাকে আমাদের বাসায় আসতে বল। তিয়া খুশি হয়ে বলল, সত্যি বাবা তুমি রাজি? হ্যাঁ রে মা, আমার মেয়ের খুশি আমার খুশি। তুষার অবাক হয়ে বলল, এটা কি বলছো তুমি? ঠিকই বলছি, তুমিও কিন্তু প্রেম করে বিয়ে করেছো, এটা ভুলে যেও না। তুষার চুপ হয়ে যায়। তিয়া গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ বাবা। ওদের কালই আসতে বলো। ওকে। তিয়া খুশি হয়ে ওর রুমে যায় আর বন্যকে ফোন দেয়। বন্য ফোন রিসিভ করে বলে, কি ব্যাপার? আমার পাখিটা কি আমার আদর মিস করছে? এখনই দেখা করলাম আর এখনই ফোন? তোমার বাজে কথা বন্ধ করো, একটা গুড নিউজ আছে। কি? বাবা আমাদের বিষয়ে জেনে গেছেন আর বাবা রাজি। বাবা বলেছে তোমাকে দেখা করতে, তোমার বাবা মাকে নিয়ে। সত্যি? হুম। কবে? তুমি যেদিন বলবে। ওকে, আমি বাসায় গিয়ে মা বাবার সাথে কথা বলে জানাচ্ছি। জলদি জানাবে কিন্তু। বাব্বা, তোমার তো দেখছি আমার বউ হওয়ার জন্য তর সইছে না। থুর, তুমিও না, যাও তো বাসায়, আমি ফোন রাখছি। তিয়া ফোন রেখে দেয়। বন্যর কথায় তিয়া লজ্জা পেয়েছে দেখে মুচকি হাসে। বন্য ওর কাজ শেষ করে বাসায় ফিরে যায় আর তার বাবা মাকে সব বলে। ওনারাও দেখা করতে রাজি হন, কারণ ছেলে ভালো চাকরি করে আর বয়সও হয়েছে বিয়ের। পরশুদিন বন্যর অফিস বন্ধ, তাই ওই দিনই দেখা করার ডেট ফিক্সড করা হয়। বন্য তিয়াকে সব জানিয়ে দেয়। তিয়া ওর মা বাবাকে সব জানায়। পরশুদিন দুপুরবেলা বন্য ওর মা বাবাকে নিয়ে দেখা করতে যায়। তিয়ার বাবা রুমে এখনো আসেনি। বন্য আর ওর মা বাবা ড্রয়িং রুমে বসে আছেন। তিয়াকে ওর ভাবি শাড়ি পরিয়ে দিচ্ছেন। আজ প্রথম তিয়া শাড়ি পরবে, তাও বন্য বলেছে তাই। তিয়ার বাবা আস্তে আস্তে বললেন, সরি লেট হয়ে। আর বলতে পারেনি বন্যর বাবাকে দেখে ওনার মুখ লাল হয়ে গেল রাগে আর চিৎকার করে বলেন, তুই এখানে কি করছিস? বন্যর বাবাও চিৎকার করে বলেন, তাহলে তুই তিয়ার বাবা? বর্ণ, আমি এই মেয়েকে মানি না। তিয়া ওর বাবার চিৎকার শুনে চলে এসেছিল। বন্যর বাবার কথা শুনে ওর চোখ জলে ভরে যায়। বন্য নিচ থেকে মাটি সরে যায় ওনাদের কথা শুনে। বন্য শুধু মনে মনে এটাই বলছে, প্লিজ গড, তিয়াকে আমার থেকে দূরে সরিয়ে দিও না, যাই হয়ে যাক। তিয়ার বাবা আবার বলেন, তার মানে তুই বর্ণার বাবা? আমিও এই ছেলেকে মানবো না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তিয়ার মা তিয়ার চোখের জল দেখে তিয়ার বাবার কাছে এগিয়ে গেলেন আর বলেন, প্লিজ তুমি একটু শান্ত হও, এমনটা করো না। নিজের মেয়ের খুশিটা তো দেখো। বন্যর মা বন্যর বাবাকে বলেন, তুমি এভাবে কথা বলছো কেন? বর্ণের দিকে তাকিয়ে দেখো, ছেলেটার কথা ভেবে অন্তত পুরনো শত্রুতা ভুলে যাও। বন্যর বাবা আবার চিৎকার করে বলেন, ভুলার প্রশ্নই ওঠে না। ও আমার বন্ধুত্বকে অপমান করেছে, ওকে আমি কখনোই মাফ করব না। তিয়ার বাবাও চিৎকার করে বলেন, তুই কি ভেবেছিস তোকে মাফ করব? তুই আমার বন্ধুত্বের মর্যাদা রাখিসনি, এখনই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বন্যর বাবা বন্য আর ওর মায়ের হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বেরিয়ে আসেন। বন্য যাওয়াকে করুণভাবে তিয়ার দিকে তাকিয়েছিল। তিয়ার বুক ফেটে কান্না আসছিল। শুধু একটা কথাই ওর মাথায় আসছিল, বন্যকে হারিয়ে ফেলেনি তো। এদিকে বন্যর মাথায়ও এটাই চলছে। বন্য কি করবে বুঝতে পারছে না, তবে এটা খুব ভালো করে বুঝে নিয়েছে ওদের বাবা ওদেরকে আর একসাথে কখনোই মানবেন না। বন্যকে ওর বাবা বাসায় নিয়ে আসার পর বলেন, তুই আর এই মেয়ের সাথে কথা বলবি না, আর দেখাও করবি না। ওই মেয়েকে আমি কখনোই মেনে নিব না। তবে যদি ও ওর ফ্যামিলি ছেড়ে, ওর বাবাকে ছেড়ে একবার এখানে চলে আসতে পারে, তাহলেই মেনে নিব। এটা কি বলছো তুমি? ও কিভাবে ওর ফ্যামিলি ছেড়ে আসবে? আর তুমি
এরকম কথাই বা কেন বলছো? প্লিজ বাবা বলো, কেন তোমরা এমন বিহেভ করলে? তোমাদের কথায় মনে হলো তোমরা আগে থেকেই চিনো। হ্যাঁ চিনি, ছোটবেলা থেকেই চিনি। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু এখন নয়। আর কি হয়েছে না হয়েছে এসব আমি তোকে বলতে পারবো না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছিস। আমি যা বললাম তাই করবি। আর তারপরও যদি তুই আমার কথার অমান্য করিস তাহলে মনে রাখিস তোর বাবা মরে গেছে। বাবা, এটা কি বলছো তুমি? বনর বাবা আর কিছু না বলে রুমে চলে যান। বনর মা বনর কাছে এগিয়ে এসে বললেন, কষ্ট পাস না, তোর বাবা তিয়াকে কখনো মানবেন না। আর আমি তিয়াকে যতটুকু চিনেছি, ও ওর মা বাবাকে কখনো ছাড়তে পারবে না। মনকে শক্ত কর, পারলে ভুলে যা। বনর মার কথা শুনে অবাক হয়ে যায়। ওর মার দিকে তাকালো আর বলল, এসব কি বলছো তুমি? তুমি জানো তিয়াকে আমি কতটা ভালোবাসি। কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি পর্যন্ত। তিয়াই ছিল আমার লাইফের ফার্স্ট মেয়ে, আর তুমি বলছো ওকে ভুলে যেতে? কিভাবে ভুলবে বলবে? বনর কথা শুনে বনর মার খুব কষ্ট হচ্ছে। যখন প্রথম বনর মুখে তিয়ার কথা শুনেছিলেন আর তিয়াকে মেনে নিয়েছিলেন তারা, বন যে কত খুশি হয়েছিল। বনমা এত খুশি বনকে এর আগে কখনো দেখেনি। আর আজ বন যতটা কষ্ট পাচ্ছে, এত কষ্ট পেতে ও বনকে আগে কখনো দেখেননি। উনি কি করবেন বুঝতে পারছেন না। রুমে গিয়ে বনর বাবাকে অনেক বোঝালেন, কাজ হয়নি। বন রুমে দরজা বন্ধ করে বসে আছে। ওর চোখের সামনে শুধু তিয়ার কান্না করা মুখটা ভেসে আসছে। এই 3 বছরে বন তিয়াকে এরকম কান্না করতে কখনো দেখেনি। শুধু একদিন দেখেছিল, যখন বন্য বলেছিল যদি বন্য তিয়াকে ছেড়ে চলে যায় তো তিয়া কি করবে। এটা শুনে তিয়ার সে কি কান্না। বন কোনোভাবে তিয়াকে থামাতে পারছিল না। কান্না থামাতে বন তিয়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে নেয়। যখন তিয়া শান্ত হয় তখন বন তিয়াকে ছেড়ে দেয়। তারপর কান্নার বদলে কি লজ্জা পাচ্ছিল। 1 ঘন্টা বনর দিকে চোখ তুলে তাকায়নি। বন এসব ভাবছিল, আর চোখ দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। বন কখনো কাঁদেনি। এদিকে তিয়া ওর বাবাকে বলেন, শোনো, আমি জানতাম না বর্ণ এই ধোঁকাবাজির ছেলে। জানলে কখনোই দেখা করতে রাজি হতাম না। এখন একটা কথা ক্লিয়ারলি বলছি, বর্ণকে ভুলে যাও। এই ছেলের সাথে তোমার বিয়ে আমি কিছুতেই দেব না। তিয়া কাঁদতে কাঁদতে ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ বাবা এসব বলো না। আমি বর্ণকে ছাড়া বাঁচবো না। অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ওর থেকে আলাদা করো না। তোমার এমন ইমোশনাল কথায় আমার মন কিছুতেই গলবে না। যা বলছি তাই করো। বর্ণর সাথে আজকের পর কোনো কথা বলবে না, আর দেখা তো করবে না। ওকে ভুলে যাও। বলে তিয়ার বাবা নিজের থেকে তিয়াকে ছাড়ি ওখান থেকে চলে গেলেন। তিয়ার ভাবি তিয়ার কাছে এসে তিয়াকে জড়িয়ে ধরলেন আর বললেন, কান্না বন্ধ করো, সব ঠিক হয়ে যাবে। এভাবে কেউ কাঁদে? ভাবি আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ কিছু করো। আমি এখন কি করব? তুমি আগে কান্না বন্ধ করো আর রুমে চলো। তিয়ার ভাবি তিয়াকে রুমে নিয়ে গেলেন। তিয়ার মা তিয়ার বাবার কাছে গিয়ে অনেক বোঝালেন। তিয়ার কষ্ট উনি সহ্য করতে পারছেন না। একটা মেয়ে খুব আদরে, কখনো চোখের জল আসতে দেননি, আর আজ এত চোখের জল ফেলেছে, কিভাবে সহ্য করবেন তিনি। তিয়ার বাবার এক কথা, তিনি কিছুতেই বর্ণকে মেনে নেবেন না। প্রায় 1 মাস ওরা বোঝাই কোনো কাজ হয় না। তারপর বর্ণ তিয়ার খুশির জন্য তিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তবে ও লুকিয়ে দেখতে যেত তিয়াকে। তিয়া ফোন দিলেও ভালোভাবে কথা বলতো না। প্রায় 2 মাস তিয়াকে বর্ণ ওর মুখ দেখায়নি। পরশু তিয়া এমন ভাবে দেখা করার কথা বলল, আর না করতে পারেনি। তিয়া ক্লাস শেষ করে সাইরার সাথে হেঁটে হেঁটে বাসায় চলে আসে। তিয়াকে রুমে যেতে দেখে ওর মা ওর রুমে গেলেন। তিয়া বিছানায় বসেছিল, উনি পাশে গিয়ে বসেন আর তিয়ার মাথায় হাত রেখে বলেন, নিজের একই অবস্থা করেছিস। খাওয়া দাওয়া ঠিক মতো করিস না, ঘুমোস না। এসব করলে কি চলবে? তো আর কি করব? তোমরা তো তাই চাও, তো আর এসব বলছো কেন? তুই জানিস আমি এসব চাই না, তারপরও আমাকে এসব বলছিস? বাবা ভাইয়া ওরা তো চান, ওদের জন্যই করছি। আমি মরি বাঁচি তাতে ওদের কিছু যায় আসে না। মরার কথা বলিস না দয়া করে কোনো মায়ের সামনে। আমি তোর বাবাকে কম বুঝাইনি,
কিন্তু ও রাজি হচ্ছে না, তো কি করব বল? জানি না বর্ণের বাবার উপর ওর কিসের এত রাগ। রাগের কারণটা জানলে হয়তো কিছু একটা করা যেত। তুই এক কাজ কর, এই ব্যাপারে বর্ণর সাথে কথা বলে দেখ। ঠিক বলেছ, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। না, আগে খেয়ে নে, ও তো এখনো অফিসে। খেয়ে কিছুক্ষণ পর ফোন দিস। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি খাবার বাড়ছি। তিয়ার মা চলে যান। তিয়া মনে মনে ভাবতে লাগলো, আজ অনেক দিন পর একটা আশার আলো দেখতে পারছি। থ্যাংক ইউ মা। একবার জানি ওদের মাঝে কি হয়েছিল সব জানলে এর সমাধান করার আর কোনো রাস্তা বের করতে পারবো। তারপর আমিও আমার বর্ণকে পেয়ে যাব। সত্যিই পাবো তো? এসব ভেবে টিয়া ফ্রেশ হয়ে খেয়ে নিল, তারপর একটু ঘুমিয়ে নিল। সন্ধ্যায় টিয়ার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বর্ণকে ফোন দিল। একবার রিং হতেই বর্ণ ফোন রিসিভ করলো। টিয়া বলল, তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। বলো। আমার বাবা আর তোমার বাবার মাঝে কি হয়েছে এটা জানার চেষ্টা করো। যদি এটা জানতে পারি তাহলে এর একটা সমাধান করতে পারবো, ওদের মাঝের রাগটা কমাতে পারি। আমি বাবার সাথে কথা বলেছিলাম, বাট বাবা এই বিষয়ে কিছু বলতে চান না। কেন? আমি জানি না, বাদ দাও এসব। ভাগ্যে যা আছে তাই হবে। আর কাল দেখা করার জন্য তোমার বাবা আমার বাবাকে অনেক কথা শুনিয়েছেন। এখন তো বাবা আমার উপর রাগ করে কথা বলাই বন্ধ করে দিচ্ছেন। কি? তাহলে কি আর আমাদের দেখা হবে না? টিয়ার ফুপিয়ে কান্নার আওয়াজ বর্ণর কান পর্যন্ত আসছে। বর্ণ কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। একদিকে বাবা, অন্যদিকে টিয়া, দুজনকেই নিজের থেকে বেশি ভালোবাসে। আরে দেখা করব না কখন বললাম? তুমি কান্না বন্ধ করো, যখনই সময় পাবো দেখা করব। প্রমিস? হুম, না, বলো। প্রমিস। ওকে। আর শোনো, আর একটু চেষ্টা করে দেখো জানতে পারো কিনা, আর নয়তো তাদের কমন কোনো ফ্রেন্ডকে খুঁজে বের করতে হবে। আমি চেষ্টা করে দেখব, তুমি চিন্তা করো না। আর এখন পড়তে বসো, সামনে ফাইনাল এক্সাম। ওকে, বাই। বাই। বর্ণ ফোন কেটে মাথায় হাত দিয়ে বসে রইল। মাথায় অনেক ব্যথা, অফিসের টেনশন, বাসার টেনশন, সব মিলিয়ে বর্ণর অবস্থা খুব খারাপ। বর্ণ ফোন দিল আয়নকে। আয়ন সাথে সাথে ফোন রিসিভ করলো আর বলল, যাক, বলিসনি তাহলে আমাকে। তোকে কি ভুলতে পারি? তুই তো জানিস আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আজ একটু দেখা করতে পারবি? আমার অবস্থা খুব খারাপ। তুই ছাড়া আর কে আছে যার সাথে এসব শেয়ার করব? তুই এখনই চলে আয়। আমি গাড়ি নিয়ে তোর বাসার সামনে আসছি। ওকে। বর্ণ ফোন কেটে ফ্রেশ হয়ে নিল, রেডি হয়ে চলে গেল আয়নের বাসার সামনে। গিয়ে আয়নকে ফোন দিল। ফোন দেওয়ার পরপরই আয়ন বাইরে বের হলো, গাড়িতে উঠলো। বর্ণ গাড়িটা একটা নির্জন জায়গায় নিয়ে গেল, সামনে একটা পুকুর পাড়। দুজনেই নিচে বসলো। আয়ন বলল, এবার বল কি হয়েছে আবার? বর্ণ আজ তিয়ার সাথে যা যা কথা হয়েছে সব বলল। তা শুনে আয়ন আবার বলল, তুই একদম ঠিক বলেছে, এটাই লাস্ট চান্স, এটা কাজে লাগা। বাট বাবা তো কিছুই বলতে চান না। তোর বাবা আর তিয়ার বাবার কোনো কমন ফ্রেন্ডকে খুঁজে বের কর। আচ্ছা, তোর বাবা এই বিষয়ে কি কিছু জানেন? ওনার বাবার সাথে খুব ভালো রিলেশন। তা তো জানি না। আজ একটু কথা বলে দেখবি? ওকে, আমি বাসায় গিয়ে বাবার সাথে কথা বলবো, কিছু জানতে পারলে তোকে বলবো। থ্যাঙ্কস। তুই আমাকে থ্যাঙ্কস বলছিস? বর্ণ উঠে আয়ানকে জড়িয়ে ধরল। তুই তো আমার ভাইয়ের থেকেও বড়। আমার সব প্রবলেমে আমার সাথে থাকিস, তোকে আর থ্যাঙ্কস দিয়ে ছোট করব না। ওকে, এখন চল। মনে তো হচ্ছে কিছু খাসনি, খেয়ে নিবি? খিদে নেই। চুপচাপ চল। আয়ন বর্ণকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল, গিয়ে বর্ণকে কিছু খাইয়ে দিল। তারপর বর্ণ আয়নকে ওর বাসায় ড্রপ করে নিয়ে বাসায় চলে গেল। গিয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে তিয়া বই নিয়ে বসলো, ওর মাথায় শুধু বর্ণর কথা খুঁজছে। হঠাৎ ওর চোখ গেল টেবিলের উপর রাখা নূপুরের দিকে। তিয়া উঠে গিয়ে নূপুর টানলো আর পায়ে পড়লো। এটা বর্ণ দেওয়া প্রথম উপহার, তবে সবে তাদের রিলেশন শুরু। প্রথম প্রথম তিয়া বর্ণর সাথে কথা বলতে বর্ণর দিকে তাকাতে খুব লজ্জা পেত। সেদিন ছিল শুক্রবার। তিয়া বর্ণর সাথে বেরিয়েছে। বর্ণ কোথায় যেন ওকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে বলো না? আরে বাবা, বললাম তো সারপ্রাইজ। বললে কি আর সারপ্রাইজ থাকবে? তবুও।
আর একটু এসে গেছি। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলে হাঁটবো কি করে? আমি আছি না। বন এক হাত দিয়ে তিয়ার চোখ বন্ধ করে, অন্য হাত দিয়ে তিয়ার হাত ধরে সামনে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে বন ওর হাত ছেড়ে দেয়। তিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। ওয়াও, মেলা। চলো, আজ তোমার যা পছন্দ সব কিনে দেব। আর বলো কি খাবে? তিয়া আরেকটু সামনে এগিয়ে যায়, বনকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় হাওয়াই মিঠাই খাবে। বন একটা হাওয়াই মিঠাই কিনে আনে। এ কি, একটা আনলে কেন? আমি কিন্তু তোমায় দেব না। আমায় রেখে যেতে পারবে? এটা ঠিক না, আমি এটা কাউকে ভাগ দেই না। কেউ আর আমি কি এক? না, ওকে আসো, তবে একটু দেব। এটা লাগবে, অন্য একটা মিষ্টি দিলেই হবে। কি বলবো? বলো। বন্য তিয়ার কাছে এগিয়ে যায়, গিয়ে তিয়ার কানের কাছে মুখ নিয়ে বলে। এটার থেকেও মিষ্টি তো তোমার ঠোঁটের ছোঁয়া, এটা দিলেই আমার হয়ে যাবে। তিয়া লজ্জে মাথা নিচু করে রাখে। বন্য আবার বলে। কি হলো, দিবে না? থুর, তুমি না, চলো তো। পাওনা কিন্তু রয়ে গেল। তুমি আসবে? চলো। তিয়া হাওয়াই মিঠাই খাচ্ছে আর বন্য তিয়াকে দেখছে। হঠাৎ তিয়া চিল্লিয়ে বলল। কি সুন্দর নূপুর। কোথায়? আর কেউ এভাবে চিল্লায়? সরি, এই দেখো সামনে। চলো। তারপর বন্য নুপুরটা কিনে নিজের কাছে রাখে। এ কি, তোমার কাছে রাখছো কেন? এটা তো আমার জন্য কিনছো। যাওয়ার সময় পরিয়ে দিব আমি নিজের হাতে। তাহলে এক্ষুনি চলো। আর একটু ঘুরি। না না, অনেক ঘুরছি, চলো। ওকে। তিয়ার কথায় বন্য মেলা থেকে বেরিয়ে সামনে গেল। একটা গাছের গুড়িতে তিয়া বসে পড়ল। এবার পরিয়ে দাও। বন্য তিয়ার পাশে বসে নুপুরটা পরিয়ে দিল। নুপুর পরিয়ে তিয়ার পায়ে একটা কিস হলো। সাথে সাথে তিয়া কেঁপে উঠল। এসব ভাবছে আর তিয়া কাঁদছে, নুপুরের দিকে তাকিয়ে আছে। এরকম আরো কত শত স্মৃতি রয়েছে, সব অতীতটাই খুব সুন্দর ছিল। এসব ভাবতে ভাবতে একসময় তিয়া ঘুমিয়ে পড়ে। রাত 10:30। তিয়ার মা এসে তিয়াকে ডাকেন খাওয়ার জন্য। তিয়া উঠে ডাইনিং টেবিলে যায়। চেয়ারে বসতেই তুষার বলে। বাবা, আমার দেখা খুব ভালো একটা ছেলে আছে। তিয়ার ওর খুব পছন্দ। ছেলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, খুব ভালো বেতন পায়। তিয়ার বাবা একবার তিয়ার দিকে তাকালেন। তিয়া তুষারের কথা শুনে মাথা নিচু করে কাঁদছেন। তিনি বলেন। ছেলেটাকে আসতে বলো। তিয়ার এখানে থাকলো না, দৌড়ে চলে গেল রুমে। তিয়া রুমে গিয়ে কাঁদছে। তিয়ার মা তুষার আর তিয়ার বাবাকে উদ্দেশ্য করে বলেন। এটা কি করলে? খেতে বসতে না বসতেই এসব বলতে হলো তোমাদের? মেয়েটাকে একেবারে মেরে ফেলতে চাইছো না খাইয়ে? তিলে তিলে না মেরে বিষ এনে দাও, খেয়ে একেবারে মরে যাক। তিয়ার বাবা রেগে বললেন। এসব কি বলছো তুমি? ঠিকই বলেছি। মেয়েটা এমনিতেই ঠিক মতো খায় না, ঘুমোয় না, এখন খেতে বসেছে, তাও তোমাদের সহ্য হলো না। এসব কথা এখন না বললে কি হতো? তিয়ার ভাবি এগিয়ে এসে বলল। বাবা, ছোট্ট মুখে বড় কথা বলছি, মাফ করে দিবেন, কিন্তু এটা না বলে পারছি না। আমি জানি না আপনারা বোন ভাইয়ারে বাবার মাঝে কি হয়েছিল, কিন্তু আপনারা এখন যা করছেন এটা ঠিক করছেন না। আপনার সব তার জন্য। আপনাদের ছেলে মেয়ে যে কত কষ্ট পাচ্ছে তা আপনারা দেখতে পারছেন না। তুষার রেগে বলল। তোমাকে সব দেখতে কে বলেছে? তুমি চুপ থাকবে। আমার বোনের বিষয়ে একদম কথা বলতে আসবে না। আমরা ওর ভালোটাই দেখব। ওই ছেলেটা ভালো না। তিয়ার মা তুষারকে একটা চট দিয়ে বলেন। তুই কত ভালো এটা দেখ, অন্যদের উপর আঙ্গুল তোলা তো তোর স্বভাব হয়ে গেছে। মা, তুমি আমায় মারলে ওই 2 টাকার ছেলের জন্য? হ্যাঁ, মেরেছি, দরকার হলে আরো মারবো। মেয়েটার কষ্ট তো তোমাদের চোখে পড়ে না, বরং আরো কষ্ট কিভাবে দেওয়া যায় তা দেখো। তিয়ার বাবা শান্ত হয়ে ওদের কথা শুনছেন। এবার রেগে বলেন। আমি আর যেন এসব কথা এই বাড়িতে না শুনি। যদি কেউ বলে তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এটা বলেই উনি রুমে চলে যান। তুষারও চলে যায় রুমে। তিয়ার মা আর ভাবি ঠাস করে চেয়ারে বসে পড়েন। সব আশা শেষ হয়ে গেল। তিয়া রুমে গিয়ে বালিশে মুখ গুজে শুধু কাঁদছে। ফোন বের করে বর্ণকে ফোন দিল। বর্ণ ফোন রিসিভ করছে না। 3 বার দিল, 4 বারের সময় রিসিভ করলো। তিয়া বলল। এত সময় কোথায় ছিলে? ফোন রুমে ছিল, আমি খেতে গেছিলাম। তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? তুমি কি কাঁদছিলে? ভাইয়া আমার জন্য ছেলে দেখেছে।
এই কথাটা শুনে বর্ণর বুকে চিনচিনে ব্যথা অনুভব করে। যদি সত্যি ওরা তিয়ার বিয়ে দিয়ে দেয় তাহলে ওর কি হবে? এতদিন মনকে অনেকভাবে মানালেও ও এখন আর মানতে পারছে না। এখন শুধু তিয়াকেই চাই মন। বনকে চুপ থাকতে দেখে তিয়া জোরে কেঁদে দিল আর কেঁদে কেঁদে বলল, তুমি ছাড়া অন্য কারোর সাথে আমার বিয়ে হলে আমি মরে যাব। বন শান্ত গলায় বলল, ছেলে দেখছে মানে এই না তোমার বিয়ে হয়ে গেছে। চিন্তা করো না, বিয়ে তোমার আমার সাথেই হবে। কিভাবে? প্লিজ যা করার তাড়াতাড়ি করো, আমি আর পারছি না, খুব কষ্ট হয়। তার আগে কান্না বন্ধ করো, আমি দেখছি কি করা যায়। তোমার সাথে পরে কথা বলছি। আয়ন ওর মা বাবা আর ছোট ভাই আবি ডাইনিং টেবিলে বসে আছে। আয়ন কি বলে শুরু করবে বুঝতে পারছে না। যদি ওর বাবা কারণ জিজ্ঞেস করে তাহলে এসব কিভাবে বলবে। শেষে বলে ফেল, বাবা, তুমি বর্ণর বাবাকে ছোটবেলা থেকে চিনো তাই না? কেন? মিস্টার তিয়াস আহমেদকে চিনো? নামটা চিনা চিনা লাগের। ওনার বাসা কোথায়? এখানেই থাকে না, গুলশান। আয়নের বাবা অনেকক্ষণ ভাবলেন, তারপর বলেন, মনে পড়েছে, বর্ণর বাবা আর তিয়াস তো একসাথেই পড়তো। শুনেছি ওনারা নাকি বেস্ট ফ্রেন্ড ছিলেন। ছিলেন তো। আমি ওদের 1 বছর সিনিয়র ছিলাম। তারপরে ওদের সাথে আমার খুব ভালো রিলেশন ছিল। এখন তো ওরা একজন আরেকজনকে সহ্য করতে পারে না। তুমি কি জানো ওদের মাঝে কি হয়েছিল? এসব আমি কিভাবে জানবো? তবে শুনেছি খুব বড় একটা ঝামেলা হয়েছিল। শুনেছি ওরা মারামারি পর্যন্ত করেছিল কলেজে, কিন্তু কেন এটা শুনিনি। কি এসব জানবে? তুমি বলতে পারো? তোদের মাহিম চাচা আছে না, ও বলতে পারবে। ওরা একসাথেই এক বেঞ্চেই পড়তো। থ্যাংক ইউ বাবা। তুই এসব জেনে কি করবি? আমি না, বর্ণ জানতে বলেছে। কেন বলেছে এটা তোমায় পরে বলবো। আচ্ছা। আয়ন খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে বর্ণকে ফোন দিল। ফোন ওয়েটিং এ দেখাচ্ছে। আয়ন বুঝতে পারছে তিয়ার সাথে কথা বলছে। বর্ণ আয়নের কল দেখে তিয়াকে বলল, তোমার সাথে পরে কথা বলছি। আয়ান কল দিতেছে, হয়তো কোনো দরকার। তুমি শুয়ে পড়ো। ওকে, গুড নাইট। বর্ণ তিয়ার কল কেটে আয়নকে কল ব্যাক করলো। আয়ন ফোন রিসিভ করেই বলল, একটা গুড নিউজ আছে। কি? বাবার কাছ থেকে অনেক কিছু জেনেছি, বাকিটা মাহিম আঙ্কেলের কাছ থেকে জানবো। কি কি জেনেছিস? আয়ন ওর বাবার সাথে যা যা কথা বলেছে সব বলল। সব শুনে বর্ণ বলল, যাক, একটা আশার আলো পাওয়া গেছে। কাল তো আমার অফিস আছে, বিকেলে যাব আঙ্কেলের কাছে। ওকে, গুড নাইট। গুড নাইট। বর্ণ ফোন কেটে একটা শান্তি নিঃশ্বাস ফেল। এখন মনে হচ্ছে কিছু একটা করতে পারবে তিয়াকে পাওয়ার জন্য। আজ একটা শান্তি ঘুম হবে। বর্ণ আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। কাল অফিস আছে, টাইম মতো যেতে হবে। পরের দিন যথারীতি ঘুম থেকে উঠে বর্ণ অফিস আর তিয়ার ভার্সিটিতে চলে গেল। বিকেলে বর্ণ অফিস শেষ করে আর বাসায় ফিরল না, আয়নের অফিসে চলে গেল। ওখান থেকে আয়নকে ড্রপ করে মাহিম আঙ্কেলের কাছে চলে গেল দুজন। এখন ওরা বসে আছে মাহিম আঙ্কেলের ড্রয়িং রুমে। কিছুক্ষণ পর উনি আসলেন আর বললেন, তোমরা এখানে কেন? কোনো দরকার? খুব বেশি দরকার আঙ্কেল, প্লিজ আমাদের হেল্প করো। বল, কি হেল্প করব তোদের? আমার বাবা আর মিস্টার তিয়াস আহমেদকে তো চিনো। চিনবো না কেন? ওরা তো আমার ফ্রেন্ডই ছিল। তাহলে এটা বলো, ওদের মধ্যে এমন কি হয়েছে যার জন্য এখন ওরা একজন অন্যজনকে সহ্য করতে পারে না? এসব তোদের কিভাবে বলবো? আয়ন বলল, প্লিজ আঙ্কেল, বলে ফেলো, খুব দরকার। কি হয়েছে আমাকে বল। আয়ন বর্ণ আর তিয়ার পুরো ব্যাপারটা বলল। তা শুনে উনি বললেন, তাহলে তো তোদের বলতেই হয়, মনে হয় না কোনো কাজ হবে। বর্ণ বলল, প্লিজ বলো, কাজ হয় কিনা এটা পরে দেখব। তিয়াস তোর ফুপি মেহেরিমাকে খুব ভালোবাসতো, কিন্তু মেহেরিমা ভালোবাসতো কিনা জানতাম না। সবসময় মেহেরিমার পিছনে পড়ে থাকতো তিয়াস। মেহেরিমা ও কিছু বলতো না, তাই তিয়াস ভেবেছিল মেহেরিমা ওকে ভালোবাসে। একদিন তিয়াস তোর বাবা মেহরামকে এসব বলে দেয়। মেহরামও প্রথমে খুশি হয়েছিল এসব শুনে, কারণ তিয়াস তো ওর বেস্ট ফ্রেন্ড ছিল, আর তিয়াস তো খুব ভালো ছেলে ও ছিল। কিন্তু হঠাৎ একদিন কলেজে এসে মেহরাম তিয়াসকে মারতে থাকে আর অনেক কিছু বলে গালিগালাজ করে। সব মনে নেই, তিয়াস ও মেহরামকে মারতে থাকে। আমরা অনেক কষ্টে ওদের মারামারি আটকাই। পরে অনেক জানার চেষ্টা করি কেন মেরেছিল, কি হয়েছিল, কিন্তু ও বলেনি। কিছুদিন পর জানতে পারি মেহেরিমার বিয়ে হয়ে যায়।
আমাদেরও ক্লাসমেট রুদ্রর সাথে। এটা শুনে তিয়াস অনেক রেগে যায়, কারণ মেহরাম এই বিয়েটা দিয়েছিল। তিয়াস মেহরামের বাসায় গিয়ে অনেক মারামারি করে। এরপর থেকে ওরা দুজন অন্যজনকে সহ্য করতে পারে না। তার কয়েক বছর পর তিয়াস ওর ফ্যামিলির পছন্দ করা মেয়েকে বিয়ে করে নেয়। হঠাৎ ফুপির বিয়ে আর মারামারি লাগার নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। হতে পারে, কারণটা কেউ বলল না। আয়ান বলল। বাট সব ক্লিয়ারলি জানবো কি করে? বর্ণ বলল। ফুপির সাথে কথা বললে কেমন হয়? ফুপি কি সব বলবে? চেষ্টা করে দেখি। মাহিম আঙ্কেল বলল। কথা বলে দেখ, কিন্তু রুদ্র যেন এসব জানতে না পারে। বর্ণ বলল। কেন? কেনটা পরে জানিস, আগে কথা বলে দেখ। আয়ান বলল। অফিস ছুটি নিয়ে তোর ফুপির বাসায় যেতে হবে। উনি তো সিলেট থাকেন, তাই না? হুম। আচ্ছা আঙ্কেল, আমরা আসি। আর আমাদের হেল্প করার জন্য থ্যাঙ্কস। বর্ণ আর আয়ান মাহিম আঙ্কেলের বাসা থেকে বেরিয়ে আসে। সিলেট যেতে হবে, সব ক্লিয়ার না হলে ওরা কখনোই এসব মেনে নেবেন না। টেনশন আরো বেড়ে গেল। যদি ফুপি কিছু না বলে তাহলে কি হবে? বর্ণ আর আয়ান দুদিন পর একদিনের ছুটি নিয়ে বৃহস্পতিবার হওয়ায় একদিন ছুটি নিয়েছে। শুক্রবারে আবার ফিরে আসতে পারবে। বর্ণ তিয়াকে এগুলো জানালো না, মিথ্যা বলল অফিসের কাজে সিলেট যাচ্ছে। এসব তিয়া জানলে ওর বাবার প্রতি অন্যরকম ভাবনা তৈরি হতে পারে। তিয়ার মন ভেঙে যেতে পারে। যাওয়ার আগে একবার তিয়ার সাথে দেখা করে গেল। পরে সপ্তাহ থেকে তিয়ার ফাইনাল এক্সাম। পরীক্ষা শেষ হওয়ার আগে ওরা বেশি টাইম স্পেন্ড করতে পারবে না। আজ চলে যাবে বর্ণ সিলেট। তিয়াকে বলেছে অফিসে কাজে যাবে। বর্ণর মাকেও তাই বলেছে। আয়ন আর বর্ণ বসে আছে গাড়িতে। আয়ন বলল। এত টেনশন করছিস কেন? সব ঠিক হয়ে যাবে। জানি না, অন্যরকম এক ফিলিংস কাজ করছে। এখন তিয়াকে খুব মিস করছি। ওকে নিয়ে সিলেট ঘোরানোর কথা ছিল, আর আজ আমি একা যাচ্ছি। সব ক্লিয়ার হলে দেখিস সবাই সব মেনে নেবে। আমার মন বলছে ওখানে গিয়ে এমন কিছু জানবো যা তোদের দুজনকে এক করে দিবে। তাই যেন হয়। সন্ধ্যার দিকে আয়ন আর বর্ণ ওর ফুপির বাসায় পৌঁছায়। বর্ণকে দেখে ওর ফুপি অনেক অবাক হন আর বলেন। তুই হঠাৎ করে জানালি না তো? কেন, না বলে কি আসতে পারি না? সেটা কখন বললাম? ভালো করেছিস এসে। আয় ভেতরে আয়। ফুপা বাসায়? একটু আগেই এলো। তোরা কেমন আছিস? আয়ান, তুই কেমন আছিস? আয়ান বলল। ভালো ফুপি, তুমি? এই তো আছি। তোরা ফ্রেশ হয়ে আয়। ওদের একটা রুম দেখিয়ে দিলেন। রুমে ঢুকেই আয়ান বলল। ফুপা তো বাসায়, এখন বলা ঠিক হবে না। কাল তো অফিস বন্ধ, ফুপা বাসায় থাকবেন। কিছু একটা করতে হবে, ফুপার সামনে কিছু বলা ঠিক হবে না। আচ্ছা, কাল দেখি কি করা যায়। ওরা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। সেখানে ওর ফুপাকে দেখতে পেল। ওরা যেতে রুদ্র বলল। হঠাৎ করে এলে যে, কোনো কাজে এসেছো নাকি? বর্ণ বলল। কেন, আমরা তোমাদের দেখতে আসতে পারি না? ফুপি অনেকদিন ধরে যায় না তো, তাই দেখতে এলাম। ও তাই, ভালো করেছো এসে। বর্ণ আর আয়ন সোফায় বসলো। বর্ণ বলল। রোদ্দুর কোথায়? ও তো বন্ধুদের সাথে বেড়াতে গেছে, আরো 2 দিন পর ফিরবে। ওরা আরো কিছুক্ষণ আড্ডা দিল। রাতে একসাথে ডিনার করে আয়ন আর বর্ণ ঘুমিয়ে পড়ল। যা করার সকালেই করতে হবে পরের দিন। বর্ণ আর আয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। গিয়ে দেখে ওর ফুপা কোথাও যেন যাবে। বর্ণ এগিয়ে গিয়ে বলল। ফুপা কোথাও যাবে? তোমরা এতদিন পরে আসলে, তোমাদের জন্য ভালো কিছু বাজার করে নিয়ে আসি। আয়ন বর্ণর কানে কানে বলল। এটাই সুযোগ। বর্ণ বলল। ও আচ্ছা। ওদের ফুপি বলল। তোরাও সাথে চলে যা, ঘুরেও আসতে পারবি। এই জায়গাটা খুব সুন্দর। বর্ণ বলল। না ফুপি, পরে বেরোবো, এখন ভালো লাগছে না। আচ্ছা, আমি আসি তাহলে। ফুপা চলে গেল। বর্ণ আর সময় নষ্ট করতে চায় না। ফুপির হাত ধরে টেনে সোফায় নিয়ে বসলো। ফুপি বলল। কি হয়েছে? বর্ণ বলল। এখানে খুব জরুরি কাজে এসেছি, তোমার কাছ থেকে কিছু জানার জন্য। কি? সব সত্যি বলবে তো? কি বলতো আগে? আয়ন আগে তিয়া আর বর্ণর ব্যাপারে সব বলল। তিয়া কার মেয়ে? তিয়াস আহমেদ। তিয়াস আহমেদ নামটা শুনে মেহেরিমার চোখ থেকে পানি পড়তে শুরু করে।
কি হয়েছে ফুপি, তুমি কাঁদছো কেন? মানবে না রে, আমার জন্যই সব হয়েছে। কি হয়েছে প্লিজ আমাকে বলো। তাহলে শোন, তিয়াস আমাকে খুব ভালোবাসতো, আমারও ওকে খুব ভালো লাগতো, কিন্তু রুদ্রও আমাকে পছন্দ করত। রুদ্র আবার তিয়াসকে একদম পছন্দ করতো না। কেন করতো না তা জানি না। যখন শুনে তিয়াস আমাকে পছন্দ করে, তিয়াসের উপর রাগটা আরো বেড়ে যায়। ভাইয়াও তিয়াসকে আমার জন্য পছন্দ করে ফেলে। রুদ্র আমাকে পাওয়ার জন্য ভাইয়ার ক্ষতি করার কথা বলে, আমাকে ব্ল্যাকমেল করে। তিয়াসের সম্পর্কে ভাইয়ার কাছে মিথ্যে কথা বলতে বলে। আমি রাজি হইনি প্রথমে, কিন্তু ভাইয়ার ক্ষতি আমি কখনোই চাইনি, তাই বাধ্য হয়ে তিয়াসের সম্পর্কে ভাইয়াকে মিথ্যে কথা বলি। বন্য বলল, কি বলেছো? তিয়াস আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে, আমার সাথে জোর করার চেষ্টা করেছে। সব শুনে ভাইয়া ভার্সিটিতে গিয়ে তিয়াসকে অনেক মারে। তারপর কিছুদিন পর রুদ্র ফ্যামিলির বিয়ের প্রস্তাব পাঠায়। ভাইয়াও রাজি হয়ে যায়। আমার কিছু করার ছিল না, তাই বাধ্য হয়ে আমিও রাজি হয়ে যাই। আমি শুনছি আমার বিয়ের পর ওদের মাঝে আবারও মারামারি হয়। এই কারণে প্রথমে আমি রুদ্রকে মেনে নিতে পারিনি, ওর জন্য এসব কিছু হয়েছে, কিন্তু পরে মানতে বাধ্য হই। সংসার তো ওর সাথেই করতে হবে, পালাতে তো পারবো না। এই জন্য ভাইয়াও ওকে সহ্য করতে পারে না। আমার জন্যই ওদের বন্ধুত্ব নষ্ট হয়েছে। আয়ান বলল, ও মাই গড, এ তো খুব জটিল বিষয়। সব জানাতে হবে আঙ্কেলকে। আমি সব রেকর্ড করে নিয়েছি। এটা বাবা শুনলে বাবার রাগ নিশ্চয়ই চলে যাবে। থ্যাংক ইউ ফুপি, আমরা এখনই চলে যাব। এটা কি বলছিস এত সকালে? আমি আর এখানে থাকতে পারবো না, সরি। চলো আয়ান। বন্য রুমে গিয়ে রেডি হয়ে নিল। ওর ফুপির আটকানোর অনেক চেষ্টা করেছে, পায়নি। ওরা এখন বসে আছে বাসে। আয়ন বন্যর দিকে তাকিয়ে বলল, এভাবে চলে এলে কেন? ওই লোকটাকে সেকেন্ড বার আর দেখতে চাই না। আমি তো ভাবতেই পারিনি এত জটিল প্রবলেম হবে। আমিও ভাবিনি। ফুপির কথা তিয়া বা ওর মাকে জানানো যাবে না। রাইট। সন্ধ্যার দিকে ওরা ঢাকা পৌঁছায়। রাত 8টায় বন্যর বাসে যায়। বন্যর সাথে আয়নও আসে। বন্যর বাবা রেকর্ডিংটা শুনলেন, ওনার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। বনের ভালোবাসায় অন্ধ হয়ে বেস্ট ফ্রেন্ডকে ভুল বুঝলেন, এই মুখ দেখাবেন কি করে? বন্য ওর বাবার মনের অবস্থা বুঝতে পারছে। বন্য আর ওর বাবাকে কিছু বলল না। ওর রুমে চলে গেলেন। আয়ন চলে গেল ওর বাসায়। বন্য রুমে গিয়ে তিয়াকে ফোন দিল। সিলেট গিয়ে আর তিয়ার সাথে কথা হয়নি। তিয়া ফোন রিসিভ করতেই বন্য তিয়ার কান্নার শব্দ শুনতে পেল। তিয়া, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আজ আমায় ছেলে দেখতে এসেছিল, পছন্দ করে আংটি পরিয়ে গেছে, বিয়ের ডেটও ফিক্সড করে গেছে। বন্য এসব শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে তো অনেক খুশি ছিল। তিয়ার কথা শুনে ওর হাসি মুখটা কালো হয়ে গেল। বিয়ে ঠিক হয়েছে? বিয়ে তো আর হয়ে যায়নি, আর হবেও না। কিন্তু কিভাবে? আমার ভয় করছে। আমার উপর বিশ্বাস নেই? নিজের থেকেও বেশি আছে। তাহলে কালই সব ঠিক হয়ে যাবে, আই প্রমিস। সত্যি? এবার পড়তে বসো। ওকে। মাইম আঙ্কেল তিয়ার বাবাকে ডেকে পাঠিয়েছেন। বনর বাবা ডাকে কখনোই আসতেন না তিনি। মিস্টার তিয়াস মাহিমের বাসে আসতেই অবাক হয়ে তাকিয়ে থাকেন মেহেরোমাকে দেখে। বনর বাবা তিয়ার বাবাকে দেখে বসা থেকে উঠে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে দেন। তিয়ার বাবা তো আরো বেশি অবাক হয়ে যান, কিন্তু আগের কথা মনে পড়তে আবার মাথা গরম হয়ে যায়। বনর বাবাকে তিনি ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কি করছিস এসব? দোস্ত, আমার মাফ করে দে, তোকে ভুল বুঝেছিলাম সেদিন। মানে? মাহিম এগিয়ে এসে বলেন। আমি বলছি। মাহিম মেহেরিমার ভয়েস রেকর্ডটা শোনান। সব শুনে তিয়াস ঠাস করে সোফায় বসে পড়ে। বন্যর বাবা বলেন, বোনের ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, তাই তাকে ভুল বুঝেছি। প্লিজ মাফ করে দে। আমি সত্যি ভাবতে পারিনি রুদ্র এমনটা করবে। তিয়ার বাবা কিছু বলছেন না, চুপচাপ বসে আছেন। বন্য বলল, আঙ্কেল প্লিজ বাবাকে মাফ করে দিন। তিয়ার বাবা গম্ভীর গলায় বলেন, তখন আমি বারবার বলেছিলাম আমি এসব করিনি। তুই আমার কথা বিশ্বাস করিসনি, এতদিনের বন্ধুত্ব শেষ করে দিলি। তুই আমাকে চিনতি, আমি এমন কাজ করতে পারি না জানতি, তারপরেও যাই হোক এসব আমি সব ভুলে গেছি। মেহেরকেও ভুলে গেছি। এখন আমি আমার বর্তমান নিয়ে খুব ভালো আছি।
মাহিম বললেন। তিয়া আর বর্ণকে আলাদা করিস না। বর্ণর বাবা বলেন, তুই আমাকে যা শাস্তি দিবি দে, প্লিজ আমার ছেলেকে এত বড় শাস্তি দিস না। তোর মেয়েকে ও খুব ভালোবাসে। আমি জানি তিয়াও খুব ভালোবাসে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তিয়ার এনগেজমেন্ট হয়ে গেছে, বিয়ে ও ফাইনাল হয়ে গেছে। বিয়ে তো আর হয়ে যায়নি। প্লিজ আমাকে মার কাট যা ইচ্ছা কর, ছেলে মেয়ে দুটোকে আলাদা করিস না। বর্ণর বাবা গিয়ে তিয়ার বাবার পায়ে পড়ে যান। এসব কি করছিস তুই? রাজি হয়ে যা প্লিজ, আমি ভুল করেছি, তোকে ভুল বুঝেছি। তোর পায়ে পড়তে আমার কোনো লজ্জা নেই। তোর মেয়েকে আমার ছেলের জন্য দিয়ে দে প্লিজ। আচ্ছা আচ্ছা, আগে পা ছাড়। আর এতে তোর কোনো দোষও নেই। তোর জায়গায় আমি থাকলেও হয়তো করতাম। বোনের জন্য সব ভাইয়ের অন্ধ ভালোবাসা থাকে। সত্যি তুই আমায় মাফ করেছিস? হুম। বর্ণর বাবা উঠে তিয়ার বাবাকে জড়িয়ে ধরেন। বর্ণ এখন নিশ্চিন্ত হলো, আর তিয়াকে ওর থেকে কেউ আলাদা করতে পারবে না। তিয়ার বাবা বাসায় গিয়ে ওই ছেলেটার সাথে তিয়ার বিয়ে ক্যান্সেল করে দেন। তিয়ার এক্সামের পরে তিয়া আর বর্ণর বিয়ে ঠিক করেন। সবাই এখন অনেক খুশি। 20 দিন পর ধুমধাম করে তিয়া আর বর্ণর বিয়ে হয়ে যায়। এখন তিয়া বসে আছে বর্ণর বিছানায় এক হাত ঘুমটা দিয়ে। কিছুক্ষণ পর বর্ণ রুমে আসে। তিয়া বিছানা থেকে নেমে বর্ণকে সালাম করে। বর্ণ তিয়াকে জড়িয়ে ধরে। তারপর তিয়া বর্ণকে জিজ্ঞেস করে, বাবা হঠাৎ কি করে রাজি হলো বলবে না? আজ তো আমাদের বাসরাত, আজ অন্য কোনো কথা না। ওকে, আমরা এক হয়েছি, এটাই তো অনেক। এসব কিছু তোমার জানতে হবে না। বর্ণ তিয়াকে কোলে তুলে নেয় আর বিছানায় নিয়ে শুয়ে দেয়। তারপর আর জানি না।